আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যেটা দেখাবো সেটা হলো তোমার ম্যাকলয়েড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এখন দেখাবো বলতে এই যে বইটা দেখতেছো ম্যাকলয়েডের ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য খুবই ভালো একটা বই। এবং আরেকটা বই আছে সেটা হলো হাচিচনের ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল মেথডের একটা বই আছে। তো হাচিচনটা পড়তে একটু প্যারা হবে, একটু কঠিন, মানে আমার মতো একটু কঠিনই দেখলাম। বাট ম্যাকলয়েডটা তুলনামূলক ইজি আছে। তো খুব ইজি বলবো না, মানে পড়লে বুঝতে পারবা, মানে তুমি কতটুকু তুমি নিজে বুঝতে পারতেছো সেটা পড়লে বুঝতে পারবা। এটা হলো কথা। এখন এখান এখান থেকে তোমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন, তোমরা যারা রিসেন্টলি থার্ড ইয়ারে উঠবা তারা ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো দেখবা, মানে শুরুতে দেখবা যে তোমাদেরকে হিস্ট্রি টেকিংটা শিখাইতেছে। দেন তোমরা জেনারেল এক্সামিনেশনে যাবা, জেনারেল থেকে ফিজিক্যাল এক্সামিনেশনে তোমাদেরকে শিখাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে শেখাবে। এখন এই যে বইটা দেখতেছো, এই বইটা তোমার নিজেকেই পড়তে হবে, কেউ তোমাকে ওইভাবে পড়াবে না। তোমার নিজেকে, যদি তুমি পারো তো নিজেকেই পড়তে হবে, তোমার নিজেকে পড়তে হবে। ঠিক আছে, তো এই যে বইটা আছে এই বইটার এখন মানে বুঝতে হবে যে এই বইয়ের কন্টেন্টটা কী আছে, এটাকে বুঝতে হবে। নাহলে মনে করো যে ওইভাবে পড়তে পারবে না, এই বইয়ের কন্টেন্টটা আগে তোমাকে বুঝতে হবে। প্রথমত এই বইটা যদি তুমি দেখো, সেকশন ওয়ানের দিকে যদি তুমি তাকাও, তোমার বইটার একটু ধারণা দিচ্ছি আমি, ম্যাকলয়েডটা দেখাইতেছি। তুমি আপাতত যদি ম্যাকলয়েডটা শেষ করো, দেন যখন তুমি সময় পাইতেছো তুমি হাচিজনটাও পড়িও, নো প্রবলেম। আপাতত একটা ফোকাস দাও, সমস্যা হবে না। তো দেখো, প্রথমত এখন তুমি সেকশন ওয়ানে যদি দেখো, দেখো যে এখানে তিনটা চ্যাপ্টার ভাগ আছে। প্রথমটাতে লেখা আছে যে, এখানে লেখা আছে ম্যানেজিং ক্লিনিক্যাল ইনকাউন্টার উইথ পেশেন্টস। মানে তুমি একজন, ধরো তুমি একজন ডক্টর হইছো এবং ডক্টর হওয়ার পরে তোমার কাছে পেশেন্ট আসবে। পেশেন্টের সাথে তোমার একটা ইন্টারাকশন হবে, কথাবার্তা হবে, পেশেন্ট তার প্রবলেমগুলো বলবে, একটা মানে একটা লেভেল পর্যন্ত তোমরা যাবা, একটা ডিসিশন নিবা, দেন পেশেন্টকে তুমি একটা অ্যাডভাইস দিবা, দিবা না? তো এই যে একটা পুরো প্রসেসটা চলতেছে এটাকে বলতেছে ইনকাউন্টার, অর্থাৎ পেশেন্টের সাথে পুরো একটা প্রসেস তোমার চলতেছে, এটাকে বলতেছে ইনকাউন্টার। এবং এই জিনিসগুলো আমাদেরকে কিভাবে মেনটেন্স করতে হবে, কিভাবে আমরা এই জিনিসগুলো করব, এটাই লেখা আছে চ্যাপ্টার ওয়ানে। পুরো প্রসেস মানে মোটামুটি ভালোভাবে বিস্তারিত লেখা আছে। যেমন চ্যাপ্টার টুতে লেখা আসলে হিস্টোরি টেকিং, যেটা তোমাদের শেখাবে ওয়ার্ডের শুরুতে তোমাদেরকে এটাই শেখাবে, হিস্টোরি টেকিংটা দিয়ে মূলত তোমাদের শেখাবে, শুরু করবে। অর্থাৎ চ্যাপ্টার ওয়ান ওইভাবে পড়াবে না, যদি তুমি নিজে পড়ে নিতে পারো সেক্ষেত্রে ওকে। তারপর তোমাকে শেখাবে হিস্ট্রি টেকিং। দেন যদি তুমি দেখতেছো এটা হলো জেনারেল এক্সামিনেশন, পুরো বডি তুমি এক্সামিনেশন করতেছো, এটাকে বলতেছে জেনারেল এক্সামিনেশন। দেন তোমাকে জেনারেল এক্সামিনেশনগুলো শেখাবে এবং ধীরে ধীরে তোমাকে সিস্টেমিকের দিকে নিয়ে যাবে, সিস্টেমিক এক্সামিনেশনগুলো তোমাকে শেখাবে। এখানে মোটামুটি সব সিস্টেমিক এক্সামিনেশনগুলো আছে। অ্যাট দ্য এন্ড তোমাকে সিস্টেমিক এক্সামিনেশনগুলো শেখাবে। এখন এই পরীক্ষা যে এক্সামিনেশন, যে পরীক্ষাটা, এটা মেইনলি ফিফথ ইয়ারে কিন্তু প্রফগুলোতে এক্সামিনেশনগুলো হয়। ফিফথ ইয়ারে ফাইনাল প্রফ যখন দেবে এক্সামিনেশন পরীক্ষাগুলো হয়। এখন কোনো কোনো মেডিকেলে আছে যে থার্ড ইয়ারও এগুলা হইতেছে, তোমাদের ওয়ার্ড হবে, তো ওয়ার্ডের ওই এক্সামিনেশন পরীক্ষাগুলো থার্ড ইয়ারও হবে হয়তো, ফোর্থ ইয়ারও কিছুটা হবে হয়তো, মানে এটা মেডিকেল ওয়াইজ ভ্যারি করতে পারে, বাট ফিফথ ইয়ারে মাস্ট হবে, এটা শিওর। সো এই বইটা আমাদেরকে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আলটিমেটলি পরবর্তীতে পড়তেই হবে, কারণ হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন যে জিনিসগুলো আমাদের লাইফ লং লাগবে। এমন না যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পাশের জন্য আমি পড়তেছি, আমাদের এটা লাইফ লং লাগবে, এই জন্য আমাদেরকে এটা জানতে হবে। এমন না পরীক্ষা পাশের জন্য আমাদেরকে জানতে হবে। কারণ কি, একটা পেশেন্ট আছে, তার হিস্ট্রি আমরা টেকিং করব, তার হিস্ট্রিটা নিব আমরা, এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন এগুলো করতে পারবো। সো এই জিনিসগুলো আমরা এখানে শিখতে পারবো এবং আমাদেরকে এক্সামিনেশনগুলোও এই বইয়ের মাধ্যমে শিখতে পারবো। তো হ্যাঁ, এগুলো তো আমরা নর্মালি এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখবো, মানে তোমরা ইউটিউবে নর্মালি যদি এক্সামিনেশনের ভিডিওগুলো সার্চ দাও তো এক্ষেত্রে ভিডিওগুলো পাবা, অবশ্যই পাবা। বাট আমি তোমাকে বইটা থেকে দেখাই দিচ্ছি। এখন আমার টার্গেটটাকে, আমার একটা সিম্পল টার্গেট যেটা, সেটা হলো এখন, হ্যাঁ আমি নিজে চাইলে বইটা পড়ে শেষ করে দিতে পারি আমার নিজের জন্য, আমি ভিডিও মনে করছিলাম ভালো লাগতেছে এই জন্য আমি বানাইতেছি। মানে আমার ইচ্ছা আছে যে, মানে এই যে থিওরিগুলো, মানে যেখানে এই বইয়ে যে লেখা আছে না, আগে তোমাকে বইয়ের যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, তাই না? যখন এই বইয়ের ইনফরমেশনগুলো আমার মাথায় থাকবে না, তখন যখন স্যাররা আমাদেরকে এক্সামিনেশন প্রসেসগুলো দেখাবে না, আমরা ইজিলি বুঝতে পারবো, খুব ইজিলি বুঝতে পারবো, কারণ এই বইয়ের ইনফরমেশন স্যাররা বলবে তখন। সো এই জন্য মানে আমার টার্গেট হলো এই বছর, মানে আমি এখন ফোর্থ ইয়ারে পড়তেছি, তো এই বছরটা এই বইয়ের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ব্রেনে নেওয়া, ফিফথ ইয়ারে মনে করো যে দেন আমি নিজে মাঠে নামলাম, আমি নিজে এক্সামিনেশন করলাম, কোনো প্যারা হবে না। কেন হবে না? কারণ তুমি ইনফরমেশন জানো। প্রথমত আমরা ইনফরমেশনটা জানলাম, দেন আমরা ওটা নিয়ে কাজ করলাম, জানার পরে এক্সিকিউটও করলাম, একদম একদম ফাইনাল একটা ভালো জিনিস আউটপুট আসলো। তো এটা হলো আমার আর কি, মানে আমার মূল কথা। এখন তুমি
যে ইয়ারের থেকে তুমি এটা দেখতেছো, তো তুমি তোমার পার্সপেক্টিভ থেকে সেটা তুমি চিন্তা ভাবনা করতে পারো। এখন এখন আজকে আমি এই ভিডিওতে জাস্ট মনে করো তোমার এই প্রথম ম্যানেজিং ক্লিনিক্যাল এনকাউন্টার্স উইথ পেশেন্টস, এই জিনিসটা আমি তোমাকে দেখাবো। এখন আমি চাইতেছি এটার পুরা ভিডিও সিরিজ আনার, সব আনার, কিন্তু সময় সাপেক্ষ জিনিস, প্রচুর সময় সাপেক্ষ জিনিস। একটা জিনিস বানাতে অনেক সময় লাগে, এটা আমিও জানি। তো পুরাটা আমি পারবো কিনা এটা আমি নিজেও জানি না। আমি জাস্ট শুরু করছি, দেখি এখন কি হয়। বাট তোমরা চেষ্টা করো নিজেদের মতন করে পড়ে নেওয়ার। এখন এই চ্যাপ্টারটা আমি দেখাই দিচ্ছি, আসলে এই চ্যাপ্টারটা অনেক বোরিং একটা চ্যাপ্টার হবে, খুব রসকস এটার মধ্যে নাই, এটা আমি জানি। আমি যখন পড়তেছিলাম তখন এতটাও ভালো লাগছিল, তোমারও ভালো লাগবে না। এখন এটা যদি তুমি নিজে থেকেও পড়তে পারো তাও চলবে। এখন ভিডিও দেখবা কি দেখবা যে ভাষাগুলো তুমি বুঝতে পারতেছো না, তো এই কারণে আমি জাস্ট একটা সামারাইজ এবং আমার পার্সোনাল যে নোটটা আছে সেটা তোমাকে দেখাই দেবো, কিছুটা ইজি হবে। বইয়ের ভাষাটা অত কঠিন লাগলে পরে আমার নোটটা পড়লেও তোমার তুলনামূলক ইজি হবে, এটা আমি জাস্ট দেখাই দেবো। তোমার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে তো তুমি এখানে ইনভেস্ট করতে পারো, তুমি ভালো একটা জিনিস শিখতে পারবা, এটা আমি ইনসিওরিটি দিতে পারি। তো এই হলো তোমার মানে বইয়ের একটা ধারণা, চ্যাপ্টারগুলো আমি বললাম। এখন চ্যাপ্টার শুরু হইতেছে। হ্যাঁ, তোমরা যদি ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলগুলোতে দেখবা যে এদের ক্লিনিক্যাল ভিডিওগুলো তোমরা পাবা। সো এখানে লেখা আছে অবশ্য, সো ওই ভিডিওগুলো চাইলেও তোমরা দেখতে পারো। চ্যাপ্টার শুরু হইতেছিল এই যে তোমার ম্যানেজিং দ্য ক্লিনিক্যাল ইনকাউন্টারস উইথ পেশেন্ট, চ্যাপ্টার 1 থেকে শুরু হইতেছে। তো জিনিসগুলো আমরা এখন সহজে বোঝার চেষ্টা করি কি বলতেছে। প্রথমত বলতেছে দ্য ক্লিনিক্যাল ইনকাউন্টার। দ্য ক্লিনিক্যাল ইনকাউন্টার, এখন মানে আমি কিন্তু শর্ট মানে তোমার বোঝার মতো করে অল্প অল্প করে বলে যাইতেছি। এখন ক্লিনিক্যাল ইনকাউন্টার বলতে বুঝাইতেছি কি, মানে আমি শুরুতেই যে বললাম তোমাকে হোয়াট ইজ, মনে করো যে ইনকাউন্টার বলতে তোমাকে কি বুঝাইতেছে, আমি ওটাই বললাম যে একজন পেশেন্ট যখন ফিল করতেছে হ্যাঁ আই এম ইল, আমি অসুস্থ হয়েছি, আমার কোনো ডিজিজ কন্ডিশন আমার নিজের মধ্যে প্রডিউস করতেছে, এই যে একটা ক্লিনিক্যাল কন্ডিশন তার মধ্যে প্রডিউস হইতেছে, তারপরে কি, তারপরে সে ডক্টরের কাছে যাবে, ডক্টরের অ্যাডভাইসগুলো নেবে, না এই যে প্রসেসগুলো চলতেছে না, এটাকে বলতেছে ইনকাউন্টার। ইনকাউন্টার বলতেছে এটা, ঠিক আছে। ক্লিনিক্যাল ইনকাউন্টার মানে হলো পেশেন্ট আর ডক্টরের মধ্যে সাক্ষাৎ বা ইন্টারাকশন যে ঘটতেছে এটাকে বলতেছে ইনকাউন্টার, ঠিক আছে। এটাকে এই যে বলতেছে দেখো, এটাই আসলে মেডিকেল প্র্যাকটিসের হার্ট, কারণ পেশেন্ট তোমার কাছে আসতেছে, তো আমাদের মধ্যে ইন্টারাকশন মানে তোমরা কথাবার্তা বলতেছো, কি ডিজিজ প্রডিউস হইতেছে, এটা পেশেন্টের থেকে আমরা ইনফরমেশনগুলো নিচ্ছি, এটাকে এই জন্য হার্ট বলতেছে। এই ইনফরমেশনগুলো কিন্তু বইয়ে লেখা আছে, তোমরা বইটা রিডিং দিবা, কিন্তু মাস্ট রিডিং দিবা, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো এখানেই লেখা আছে, এখানে সব লেখা আছে, তোমরা জাস্ট রিডিং দিবা। আমি জাস্ট সামারিটা তোমাদের দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন এর টু টাইপসের, এখানে লেখা আছে টু টাইপসের হতে পারে, একটা আছে ফেস টু ফেস ইন্টারাকশন বা কনসালটেশন, আর একটা আছে নন ফেস টু ফেস বা রিমোট। এখন ফেস টু ফেস বলতে পারতেছো আমি ডক্টর, আমার কাছে পেশেন্ট আছে, আমরা ফেস একই সাথে দেখা, আমার সামনাসামনি আছে, এটা ফেস টু ফেস। আর নন ফেস টু ফেস অনেকে এখন দেখতেছো না তোমরা, এখন অবশ্যই দেখছো যে তোমরা তোমার রিমোট এরিয়াতে যখন আসছে তখন টেলিমেডিসিন সেবা নিচ্ছে, অর্থাৎ তোমার এই ভিডিও কলের মাধ্যমে, যেটা বলতেছি আমরা টেলিমেডিসিন এটাই বুঝতেছি, রিমোট এরিয়ার মাধ্যমে। এটা দেখতেছেন, এটা তো নন ফেস টু ফেস, মানে ফেস টু ফেস আমরা ওইভাবে দেখা করতে পারতেছি না, ভিডিওর মাধ্যমে ওদের সাক্ষাৎ হইতেছে, এটাকে বলতেছে হলো নন ফেস টু ফেস। তো এই দুই টাইপসের আছে। ওকে, এই জিনিসটা আর কি সিম্পল একটা জিনিস, ইনকাউন্টার, যে হোয়াট ডু মিন বাই দ্য ওয়ার্ড ইনকাউন্টার, এটা বোঝানোর জন্য আমি এটা তোমাকে বললাম। এখন আসো, এরপরে যদি তুমি যাও বইয়ের নেক্সট, যদি যাও রিজনস ফর দ্য এনকাউন্টার। একটা পেশেন্ট যখন অসুস্থ হবে সে কিন্তু শুরুতেই আসে না, একটা ধাপ মানে একটা সিচুয়েশন, একটা টাইম যাওয়ার পরে পেশেন্টটা আসে, এখানে এই প্রসেসগুলো লেখা আছে, ঠিক আছে। সো তোমাকে এটা রিডিং দিতে হবে, এখানে এই জিনিসগুলো লেখা আছে, বাট আমি তোমাকে একটা শখ আকারে দেখাই জিনিসটা যাতে বুঝতে একটু সুবিধা হয়। প্রথমত যদি এই সামারিটা দেখো, দেন তুমি বইটা পড়ো, আশা করি তোমার বুঝতে তুলনামূলক সুবিধা হবে। তো দেখো, পেশেন্ট এক্সপিরিয়েন্সের সিমটমস, হ্যাঁ অবশ্যই সে অসুস্থ, কোনো একটা সিমটমস তো দেখাই দিবে। তার যদি ঠান্ডা কাশি থাকে একটা সিমটমস দেখা দিবে, পেট ব্যথা থাকলে কোনো একটা সিমটমস দেখা দেবে, হার্টের সমস্যা হলে কোনো একটা সিমটমস দেখা দিবে, অবশ্যই সিমটমস দেখা দিবে। এখন সিমটমস যে দেখা যাইতেছে, দেখার সাথে সাথে কি সে পেশেন্টের কাছে যায়, ডাজ, মানে সে কনসাল্ট কি নেয় পেশেন্টের, বলতেছে ডক্টরের কনসাল্ট কি সে নেয় না। এখন বইয়ে লেখা আছে হ্যাঁ মেজরিটি ক্ষেত্রে কিন্তু নেয় না, আমরাও এরকমই নর্মাল দেখবা যে নর্মাল ছোটখাটো অসুস্থ হইতেছে, কিন্তু আমরা কিন্তু মেজরিটি একটা সার্টেন পর্যায়ে যখন যাইতেছে তখন আমরা ডক্টরের কনসাল্ট নিতেছি, তার আগে কিন্তু কনসাল্ট নেই না। ওকে, তো এই ক্ষেত্রে এটা আছে মেজরিটিটা কি করতেছে, ডাজ নট কনসাল্ট, মেজরিটি কনসাল্ট নেয় না, মেজরিটি কনসাল্ট নেয় না, ঠিক আছে। এটা বই লেখা আছে, কিন্তু বইটা পড়বা। এবং কনসাল্ট ডক্টর মাইনরিটি খুব অল্প পরিমাণে নেয়, কনসাল্ট নেয় খুব অল্প পরিমাণে যে নেয়। এখন নেয় তারপরে একটা পর্যায়ে আছে, যেমন ধরো এই যে কনসাল্ট নিবে,
মাইনরিটি, মানে কিছু কিছু জিনিস আছে দেখবা যে মনে করি একদম লাস্ট স্টেজে আছে, খুব মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেছে, যেটা ওর পক্ষে টলারেন্স করা সম্ভব হইতেছে না, ওর মনে তখন ভয় ঢুকে গেছে কিছু খারাপ কিছু হইতে পারে, তখন যাইতেছে আসলে। ঠিক আছে, এই জিনিসটা আর কি বলতেছে যে কনসাল্ট ডক্টরের কাছে যাইতেছে খুবই মাইনরিটি। এবং এই যে কনসাল্টের যে যাইতেছে ডক্টরের কনসাল্ট বা ডক্টর দেখাইতে, বাংলায় বলতে ডক্টর দেখাইতে যাইতেছে, এখানে তোমার কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। প্রথমত আছে তোমার ফিজিক্যাল ফ্যাক্টর, দেন তোমার সাইকোলজিক্যাল ফ্যাক্টর, দেন তোমার সোশিয়াল যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো কাজ করতেছে। তো ফিজিক্যাল ফ্যাক্টর আসলে দেখতেছে যে ইন্টেন্সিফাই দ্য সিমটমস, যে সিমটমসটা আসতেছে, তুমি সব অসুখের ক্ষেত্রে সিমটমস প্রডিউস হবে। সো সিমটমস আসলে সিমটমসের ইন্টেন্সিফাই কতটুকু, মানে সিমটমসটা তার টলারেন্স লেভেলের মধ্যে থেকে থেকে বাইরে যাইতেছে, এই ইন্টেন্সিফাই বাড়তেছে, ডিউরেশন কতদিন, যদি লং টার্ম থাকে অবশ্যই এটা কখনো ভালো সাইন নয়। লং টার্ম কতটুকু ডিউরেশনটা দেখতেছে সে। দেন ফ্রিকোয়েন্সি, মানে হইতেছে আবার একটু ঠিক হয় আবার বারবার আসতেছে, জিনিসটা বারবার ওর সাথে হইতেছে। ফ্রিকোয়েন্সি, ফ্যামিলিয়ারিটি, মানে এই সিমটমসগুলো যে প্রডিউস হইতেছে এই জিনিসগুলো তার পরিচিত কিনা, এমন হইতে পারে যে তার চেনা জানা কারো হয়তো এই সিমটমস হয়েছিল। এই সিমটমস, এখন সিমটমস বলতে তুমি যে কোনো অসুখ ধরে নিতে পারো। ধরো যে কোনো অসুখ তুমি ধরে নিতে পারো। ধরো কারোর পেটের মধ্যে আলসার প্রডিউস হয়ে গেছে, তো তার মধ্যে কিছু সিমটমস দেখা যেতে পারে, ধরো তার পরিচিত অন্য কারোর মধ্যে এই সিমটমসগুলো দেখা যেত, তো এটা বলতে ফ্যামিলিয়ারিটি। সো এই জিনিসগুলো সে দেখবে, ফিজিক্যাল ফ্যাক্টরগুলো দেখবে। দেন দেখবে সাইকোলজিক্যাল, মানে এই জিনিসগুলোর পরবর্তীতে তার কি, যখন এই জিনিসগুলো ভাববে তখন ফিয়ার এবং অ্যাংজাইটি তার মধ্যে প্রডিউস করবে। দেন নিজের মধ্যে একটা বিলিভ, নিজের মনের মধ্যে একটা জিনিসও বানাবে। দেন পাস্ট পাস্ট এক্সপিরিয়েন্স, যদি তার পাস্ট এক্সপিরিয়েন্স এইসব কিছু হয়ে থাকে তো ওই জিনিসগুলো তাকে ট্রিগার করবে। তারপর কিছু আছে সোশ্যাল ফ্যাক্টর, মানে ফ্যামিলি অ্যাডভাইস দিবে তাকে ডাক্তার দেখাইতে, এই করো কারণ অসুস্থ এরকম বেশি হয়ে যেতেছে বা ইন্টেন্সিটি যখন বাইরে যেতেছে। দেন দেখবে যে ওয়ার্ক প্রেশার, হয়তো অসুস্থর কারণে ওয়ার্কগুলো ঠিক মতন কাজ করতে পারতেছে না, তো ওয়ার্কের একটা প্রেশার। আর মিডিয়া বা ইন্টারনেট, মানে সে ইন্টারনেট মানে সোশ্যাল ফ্যাক্টরগুলো, ইন্টারনেট থেকে সেই সিমটমসগুলো একটু অ্যানালাইসিস ঘাটবে, সবাই ঘাটবে কিন্তু, যে আমার এটা হয়েছে আমরা একটু গুগলে দেখি বা চ্যাট জিপিটি যেখান থেকে দেখি না কেন এই সিমটমস এক্স্যাক্টলি কী প্রডিউস করতেছে, তো এই জিনিসগুলো থেকে তারা একটা ইনফরমেশন নিবে। মানে এই ফ্যাক্টরগুলো তাদের মধ্যে তখন কাজ করবে। যখন কাজ করবে তখন মানে সিরিয়াস ইলনেস পর্যায়ে তো এই জিনিসগুলো কাজ করতেছে, তারা তখন এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে। তখন মনে করো যে ইন্টারপ্রিটেশন অফ সিমটমস ইউজিং পার্সোনাল এক্সটার্নাল ইনফরমেশন, এই সব ইনফরমেশন মিলেই তার মধ্যে আর কি তোমার যে সিমটমস আছে এই সিমটমস সম্পর্কে মনে করো যে একটা ধারণা আসতেছে। দেন ধারণার পরেই মনে করো যে তোমার কনসাল্টের কাছে যাইতেছে। ঠিক আছে, কনসাল্টের কাছে, নন কনসাল্টের, কনসাল্টার বলতে বোঝা যাচ্ছে এখন তখনও তারা যারা যাইতেছে না মানে নন কনসাল্টের কাছে, মানে কি তারা কনসালটেশন মানে ডক্টরের কাছে তখনও যায় নাই, তখন তারা এখনো ওই পরিমাণ ওরিড হয় নাই ওইটা সম্পর্কে যে না হ্যাঁ কিছুই হবে না এরকম একটা ভাবসাব আছে, এখন ওই পরিমাণে ওরিড হয় নাই। কিন্তু যারা কনসাল্টের পরিমাণ যাইতেছে না, তার হয়তো মনে হইতে পারে যে কোনো কারণে ধরো ক্যান্সারের সিমটম প্রডিউস হইতেছে, তো তার মনে মনে একটা বিলিভ আসতেছে যে ক্যান্সার কিছু একটা হইতে পারে, একটা ওরিড, এই জন্য লেগছে মোর ওরি, তার মধ্যে একটা ওরিড, একটা অ্যাংজাইটি, একটা চিন্তা, একটা প্রডিউস হইতেছে, স্বাভাবিক ব্যাপার হবে না? তো এটা হইতেছে। যেমন ধরে যে এখানে লেগছে এক্সাম্পল একটা দেখো, ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন ডেথ হয়েছে চেস্ট পেন, ধরো চেস্ট পেন হয় সাডেন ডেথ হয়ে গেছে, ধরো তারও এরকম চেস্ট পেন ফিল হইতেছে, তো তার কি তার এই পাস্ট এক্সপিরিয়েন্সটা তার মস্তিষ্কের মধ্যে একটা ট্রিগার করতেছে যে এরকম কিছু হইতে পারে কি না, তো ট্রিগার করতেছে না, তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে ট্রিগার যখন করবে তখন সে অবশ্যই একজন কনসাল্টের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে, তাই না? তো এই জিনিসগুলো আর কি ট্রিগার করতেছে। এবং দেন মানে আসলে একটা মানে এই জিনিসটা, এই শখটা তুমি দেখতেছো না, এটা বইয়ের মধ্যে এরকম লেখা আছে, এই জন্য আমি তোমাকে এই জিনিসটা প্রেজেন্ট করতেছি। আসলে এই জিনিসটাকে আমাদের জানা জরুরি কি না বলতে গেলে জরুরি, আবার নাও। এখন পেশেন্ট আসতেছে, পেশেন্ট অবশ্যই কোনো সমস্যা এটা আসে না, তুমি জানে কি করবা, তাই না? বাট বইয়ে লেখা আছে অবশ্যই জানা জরুরি, তো আমরা আর কি জানি। ওকে, তো তারপরে দেখো কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এখন পেশেন্টে যে এই ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করে, মানে ধরো ঠিক আছে কনসাল্টের কাছে যে যাবে, তো যাব তার আগেও তারা অনেক কি করে তোমার বিবেচনা করে, মানে যেমন ধরো অ্যানালাইসিস করে, কস্ট অ্যানালাইসিস করে, বেনিফিট মানে কস্ট অ্যানালাইসিস করতেছে যে কত পরিমাণ সময় টাইম দিতে হইতেছে, আবার তোমার ইনকনভিনিয়েন্স মানে ঝামেলা না, যে একটা ডক্টর যাবা সিরিয়াল দিতে হবে, লাইন দাঁড়াতে হবে, বা সরকারি হাসপাতালে গেলে তার অবস্থা এরকম একটা ইনকনভিনিয়েন্স, একটা ঝামেলা প্রডিউস হইতেছে। দেন বেনিফিট দেখতেছে ওরা, সিমটমস থেকে রিলিফ পাইতেছে, রিঅ্যাসুরেন্স, সিক লিভ ভ্যালিডিটি, এই জিনিসগুলো ওরা ওরা পাইতেছে কিন্তু, মানে ওরা সবই দেখতেছে, বেনিফিটও দেখতেছে, দেন তোমার যে কস্ট কী হইতেছে এই জিনিসগুলো দেখতেছে। এবং যখন দেখতেছে যে
বেনিফিট বেশি পাইতেছে এবং আলটিমেটলি তার যে রিলিফটা আসতেছে, এই যে তার যে সমস্যাটা প্রডিউস হইতেছে এবং সেখান থেকে একটা রিলিফ পাইতেছে, দেন তারা মনে করে যে টাইমিং টু কনসালটেশনে যাইতেছে, অর্থাৎ ডক্টরের কাছে তখন যাইতেছে। তখন যে ডক্টর আছে, ডক্টরের কাছে একটা প্রশ্ন তখন মনে যাচ্ছে, হোয়াই হ্যাজ দ্য পেশেন্ট প্রেজেন্টেড নাও। এটা আমি না, এখানে লেখা আছে যে হোয়াই হ্যাজ দ্য পেশেন্ট প্রেজেন্ট নাও, এই যে হোয়াই হ্যাজ দ্য পেশেন্ট প্রেজেন্টেড নাও, মানে এখন কেন পেশেন্ট আসতেছে, এটা ডক্টর হয়তো ভাবতেছে। তো এই জিনিসগুলো থেকে মনে করে যে তখন মনে করে যে আসতেছে কেন ডক্টর মাথায়, তখন অবশ্যই একটা থিঙ্কিং আসতেছে যে অবশ্যই সিমটমসগুলো জিনিসগুলো ওরসেন হয়েছে, মানে সিমটমসগুলো হয়তো ইন্টেন্স হয়ে মারাত্মক লেভেলে চলে গেছে, বা লাইফ ইভেন্টস ট্রিগার ফিয়ার অ্যাডভাইস টাইম এবং স্ট্রেস, অর্থাৎ তার মানে সিমটমসগুলো তো হয়েছে, এই জিনিসগুলো যখন সিমটমস অনেক ইন্টেন্স পর্যায়ে চলে যাইতেছে, মারাত্মক পর্যায়ে চলে যাইতেছে, ধরো ক্যান্সারের স্টেজে অনেক বেশি পর্যায়ে চলে গেছে, স্টেজ 3, 4 চলে গেছে, তখন কি তার মধ্যে একটা ফিয়ার, একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস কাজ করবে, তাই কাজ করবে না? তো এই জিনিসটাকে আর কি বলতেছে, ডক্টরের চিন্তা ভাবনার মধ্যে এই জিনিসটাই আনছে যে তোমার এখানে এটাই লেখছে আর কি, যে হোয়াই হ্যাজ দ্য পেশেন্ট প্রেজেন্টেড নাও, পেশেন্টে এখন কেন প্রেজেন্ট হইতেছে, অবশ্যই তার সিমটমসগুলো ওরসেনের দিকে চলে গেছে এবং তার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, অ্যাংজাইটি কাজ করতেছে, একটা প্রেশার কাজ করতেছে, একটা স্ট্রেস কাজ করতেছে, এই জন্য পেশেন্টটা এখন আসে। দেন তোমার মনে করো যে ডক্টর পেশেন্ট আসে, আসার পরে মানে সিনারিওটাও থিঙ্কিং করো। প্রথমত আমরা দেখলাম এনকাউন্টার মানে কি, তারপরে কি পেশেন্ট কেন কোন প্রসেসের মাধ্যমে ডক্টর কাছে আসতেছে, আসার পরে তারপরে কি শুরু হইতেছে, তারপরে হইতেছে ঠিক আছে পেশেন্ট আসছে, ওকে, এখন ক্লিনিক্যাল এনভায়রনমেন্ট, এখন আমি অ্যাজ এ ডক্টর আমার যে চেম্বার বলো বা হসপিটাল বলো যাই বলো না, আমাদের ক্লিনিক্যাল এনভায়রনমেন্টটা কীভাবে কেমন থাকবে, এটা নিয়ে আমরা এখন একটু পড়বো, এটা নিয়ে আমরা এখন একটু পড়বো। এবং তারপরে বইয়ের মধ্যে দেখবো লেখা আছে ডিসাইডিং টু কনসাল্ট এ ডক্টর এবং ট্রিগার্স টু কনসালটেশন অফ ডক্টর, মানে ট্রিগার্স বলতে কি এই জিনিসগুলো একদম পেশেন্টকে ট্রিগার করতেছে, ডক্টর কাছে মাস্ট যাইতে হবে, আর এটা ডিসাইডিং সে নিশ্চয়ই পর্যায়ে বা ট্রিগার করলে পরে অবশ্যই ডক্টরের কাছে যাবেই সে, কারণ তখন সিমটমসগুলো ওই পর্যায়ে চলে গেছে। তো এই জিনিসগুলো কি এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে, জিনিসগুলো একবার পড়িও, ঠিক আছে? তো এটা মূলত আমাদের ফার্স্ট যে প্যারা, অর্থাৎ রিজনস অফ এনকাউন্টার, এই জিনিসটা গেল। এখন আমরা এনভায়রনমেন্টটা দেখবো, ওকে, এখন এনভায়রনমেন্টটা দেখবো, আমাদের এনভায়রনমেন্টটা মাস্ট খুব ইম্পর্টেন্ট, একটা ডক্টর এবং পেশেন্টের মধ্যে যে একটা মানে রিলেশন সম্পর্ক, এই ক্ষেত্রে তোমার এই যে এনভায়রনমেন্টটা আছে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে। সো এনভায়রনমেন্টটা আমাদেরকে মাস্ট একটু দেখতে হবে, ঠিক আছে? এখন এনভায়রনমেন্টের মধ্যে এখন দেখো মানে কেমন এনভায়রনমেন্ট দরকার, এখানে রিডিং দিলাম, মোটামুটি তোমরা সব পাই যাবা, ঠিক আছে? এটাই জাস্ট আমি সামারি একটা পয়েন্ট আকারে এখানে অ্যাড করছি। দেখো, ক্লাম অ্যান্ড প্রাইভেট এনভায়রনমেন্ট, অবশ্যই ঠান্ডা, মানে ঠান্ডা বলতে তোমার শান্ত সৃষ্টি হইতে হবে এবং এনভায়রনমেন্টটা প্রাইভেট হইতে হবে, পাবলিকে তো এসব কখনো পসিবল, অবশ্যই প্রাইভেট হতে হবে। সো ইউ শুড টেক অল রেসপন্সিবল স্টেপস টু কনসালটেন্ট ক্লাম অ্যান্ড প্রাইভেট এনভায়রনমেন্ট, যাতে তোমার মনে করো যে ছাত্র থাকে, এবং প্রাইভেট কেন, যাতে গোপনে অনেক কিছু তো হইতে পারে না, এগুলা তো এই যে আমরা একজন পেশেন্টের হেলথ যে জিনিসগুলো মানে যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতেছি, অবশ্যই এই জিনিসগুলো একটা প্রাইভেট থাকতে হবে, প্রাইভেসি মেনটেন্স করেই আমাদেরকে এই জিনিসগুলো মানে কালেক্ট করতে হবে, এবং এটা আমাদের দায়িত্ব যে এই জিনিসগুলো যেন প্রাইভেট থাকে, তাই না? তখন মানে যে প্রাইভেট যখন একটা স্পেস, মানে ডক্টর আর পেশেন্টের মধ্যে যখন একটা প্রাইভেট স্পেস আসতেছে, তখন মনে করো যে পেশেন্টটা ফ্রিলি কথা বলতে পারে, কারণ একজন পেশেন্টের অবশ্যই যে তার সিমটমসগুলো আছে সে যেন তার ওন ল্যাঙ্গুয়েজে ফ্রিলি এগুলো এই জিনিসগুলো ডক্টরকে বলতে পারে, এই জন্য অবশ্যই একটা ফ্রি স্পেস থাকতে হবে এবং সেন্সিটিভ অনেক ইনফরমেশনে থাকতে পারে, যাতে পেশেন্ট এটা ফ্রিলি, সবার সামনে তো এসব করা যাবে না, তা তো ফ্রিলি যাতে শেয়ার করতে পারতেছে এবং ট্রাস্ট তৈরি হয়। সো মনে করো যে প্রাইভেসি অবশ্যই মেনটেন করতে হবে। দেন কনসাল্টিং রুমের লেআউট, মানে বলতেছে যে তোমার যে রুমটা থাকবে, চেম্বার থাকবে, সেই রুমটা কিভাবে সাজানো থাকতে পারে বেস্ট হয়, ভালো হয়, এই জিনিসটার কথা বলছে, যে রুমের লেআউট, টেবিল চেয়ারের কথা বলছে, ঠিক আছে? এই জিনিসটা বলছে যে রুমের লেআউটটা যেন একজন পেশেন্টের জন্য কমফোর্টেবল হয় এবং ফ্রেন্ডলি, যেন সব বিহেভিয়ার যে করা যায় এবং তার পোস্টার যেন ফ্রেন্ডলি হয়, এই জিনিসগুলো আর কি বলছে যে লেআউটগুলো এরকম করতে হবে। দেন আরেকটা কথা বলছে যে কনফ্রন্টেশনাল সিটিং কেন অ্যাভয়েড করতে হবে। এখন এই জায়গায় আসলে বলতে কি বুঝাইতেছে, কনফ্রন্টেশনাল সিটিং বলতে আসলে বুঝাইতেছে মুখোমুখি, ঠিক আছে? নর্মালি আমরা তো এখন আমি যতদূর দেখছি যে বাংলাদেশের ডক্টর সব মুখোমুখি, আমি দেখছি যতদূর দেখছি মুখোমুখি। তো এই জায়গায় যে লেখছে যে বাই অ্যাভয়েডিং ফেস টু ফেস কনফ্রন্টেশনাল পজিশনিং অ্যাক্রস এ টেবিল, মানে বলতেছে এখানে মুখোমুখি যে আছে না, একদম মুখোমুখি মাঝে একটা বড় চেয়ার টেবিল রাখা, এরকম এটারে মানে মানা করতেছে, বলতে এই জিনিসটা দেখো, এই যে ফিগারটা দেখো,
এই ফিগারটা দেখো, এই জায়গায় দেখো, মানে ডক্টর আছে, ডক্টরের জায়গায় এই যে মাঝে একটা গ্যাপ, একটা ব্যারিয়ার, কত বড় একটা ব্যারিয়ার দেখছো, মানে পুরো একটা টেবিল দিয়ে রাখছে। মানে এই জায়গায় লেখা আছে দেখো, এই যে ব্যারিয়ার টু কমিউনিকেশন আর সেট আপ বাই অপোজিশনাল বা কনফ্রন্টেশনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার ডেস্ক অ্যাক্সেস ব্যারিয়ার, এই যে বড় সড়ো একটা ডেস্ক দিয়ে রাখছে, একটা গ্যাপ তৈরি করে রাখছে, একটা ব্যারিয়ার ফরমেশন করে রাখছে, তো এই জিনিসটা আর কি অ্যাভয়েড করতে বলতেছে। তো রাখতে বলতেছে কেমন, এই যে এরকম ভাবে বলতেছে যে তোমরা পেশেন্টের এল শেপ অ্যাঙ্গেলিং করে রাখো, এই এরকম অ্যাঙ্গেলিং করে রাখতে বলতেছে, ঠিক আছে, অ্যাঙ্গেলিং করে রাখতে বলতেছে। তো এরকম আর কি সিটিং পজিশনটা এরকম রাখতে বলতেছে, যাতে ফ্রিলি কথা বলা যায়, এই জিনিসটা আর কি বলছে। টেবিলের দুই পাশে মুখোমুখি বসা, মনে করো যে এইখানে মনে করো যে ইন্টারাগেশন একটা ভাইব দিচ্ছে, মনে হইতেছে যে আমি পুলিশ, আমার পেশেন্ট হইলো তোমার ডাকাত চোর, এরকম ইন্টারাগেশন একটা ইন্টারোগেটিভ একটা ভাব দিচ্ছে। বাট আমরা তো এটা চাইতেছি না, না আমরা চাইতেছি যে আমরা পেশেন্টের সাথে খুবই রেসপেক্টফুল একটা বিহেভ করবো, এবং আমরা পেশেন্টের কাছ থেকে যাতে ফ্রিলি ফ্রেন্ডলি কথা বলতে পারি, যাতে আমরা ইনফরমেশনগুলো পিওর ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, এই জন্য আমাদের দরকার, তাই না, পেশেন্ট থেকে তো আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, তো এই জন্য আর কি বলতেছে, এই জন্য আর কি মানে ফিয়ার ফিল করতেছে, এই ইন্টারোগেটিভ একটা যদি ফিল হয়। তো এটা আর কি ভয়ে বলছে, তো সেটা আমি তোমাকে বললাম। তারপর বলছে যে কম্পিউটার স্ক্রিন ব্যারিয়ার সৃষ্টি করতে পারে, এই জন্য মনে করো যে এখন কম্পিউটার স্ক্রিন হ্যাঁ রাখো, একটু পাশে রাখো বা দূরে রাখো, যাতে এটা ইন্টারাপ্ট না করতে পারে, এই জিনিসটা বলছে। এই নোট আমি দিয়ে দেবো, তোমরা একটু রিডিং দিও সময় করে, ঠিক আছে। পার্সোনাল মোবাইল ডিভাইসেস কেন ইন্ট্রুসিভ, পার্সোনাল মোবাইল ডিভাইসও মনে করো যে রাখো, সাইলেন্ট মোডে রাখো, ইমার্জেন্সি ছাড়া অ্যাভয়েড করো, যখন কাজ করবা তখন এই জিনিসগুলো অ্যাভয়েড করাটাই ভালো, তাই না। ডক্টর বারবার মোবাইল দেখে তো মানে টাচ নষ্ট হয়, বুঝতে পারতেছো, ধরো পেশেন্ট তোমাকে কিছু বলতেছে, তুমি মোবাইল এমনি চালাইতেছো, মোবাইল চালাইতেছো, পেশেন্টের কথা এই সাইডে আসতেছে, তুমি মোবাইল চালাইতেছো, তো এই জিনিসটা আসলে ঠিক না, তাই না, এই জিনিসটা আসলে ঠিক না। ওই যে পেশেন্ট তোমার উপর থেকে যে ট্রাস্ট আছে, বিলিভটা আছে, তারপরে যাই বলো সব কিছু ইগনোর হইতেছে, নষ্ট হইতেছে, তো এই জিনিসটা আসলে ঠিক না। পার্সোনাল মোবাইল ডিভাইসেস ওই সময় ব্যবহার না করাই ভালো, ওকে, অ্যাভয়েড করো বা সাইলেন্ট মোডে রাখো। তো এই জিনিসগুলো বইয়ে বলা আছে। তারপর দেখো হসপিটাল পেশেন্ট, এখন হসপিটাল পেশেন্টের মধ্যে আসলে এই জিনিসগুলো তো ম্যানেজ করা একটু কঠিনই, হ্যাঁ বলতে গেলে কঠিনই, আসলে হসপিটালের মধ্যে তোমার প্রাইভেসি এবং ডিগনিটি মেনটেন করা একটু কঠিন, তবু আমাদেরকে যতটুকু সম্ভব এটা মেনটেন করে চলতে হবে। দেন এখানে কিছু কথা বলছে যে মানে দেয়ার মে অনলি বি কার্টেন্স অ্যারাউন্ড দ্য বেড স্পেস, মানে যখন একটা পেশেন্ট একটা বেডে থাকতেছে, বেডে থাকতে পারে, তার সাইডে হয়তো বা পর্দা থাকতেছে, কি থাকতেছে, পর্দা থাকতেছে। সো এটাই বলছে, কার্টেন বলতে এখানে পর্দা বোঝাইতেছে। তো মনে করো যে প্রাইভেসি, মানে প্রাইভেসি মেনটেন্সের জন্য পর্দাটা থাকতেছে, এখানে হয়তো আমরা ভিজিবল প্রাইভেসিটা মেনটেন করতে পারতেছি, হয়তো ওই সাইডে দেখতে পারতেছি না, বাট আমরা যখন পেশেন্টের সাথে যে মানে তখন বলতেছে যে এই যে মানে এই জায়গায় দেখো লেখা আছে যে আন্ডারস্ট্যান্ড দ্য পেশেন্ট কনভারসেশন মে বি ওভারহেড, এই যে ওভারহিয়ার্ড, সরি ওভারহিয়ার্ড, ধরো আমাদের এখন আমাদের তো পেশেন্টের যে ইনফরমেশনগুলো আছে, আমরা পেশেন্টের সাথে যখন ডিসকাস করব তখন এটা ওভারহিয়ার্ড হইতে পারে, মানে অন্য কেউ শুনতে না চাইলেও এই কথাগুলো যে আমরা বলতেছি এটা পাস আউট হইতে পারে, অন্য কারো কানে অনিচ্ছাকৃতভাবে পৌঁছায় যেতে পারে, ওভারহিয়ার্ড হইতে পারে। তো এই জিনিসগুলো এখানে বলা আছে। এবং আরেকটা কথা বলছে যে এগুলো একটু মেনটেন করা কঠিন, তো যতটুকু চেষ্টা করে যেগুলো মেনটেন করতে বলছে। এবং আরেকটা কথা বলছে সেটা হলো দেখো যে এখানে লেখছে যে ইফ ইউর পেশেন্ট ইজ মোবাইল ট্রাই টু ইউজ সাইড রুম আর ইন্টারভিউ রুম, মানে বলছে যদি তোমার পেশেন্ট চলাচল করতে পারে তো সেক্ষেত্রে একটা আলাদা স্পেস, আলাদা রুমে আর কি রাখতে, এরকম আর কি একটা ইনফরমেশন দিছে। এগুলো অবশ্যই তুমি বুঝতে পারতেছো, কারণ কিছু পেশেন্ট আছে অবশ্যই বেড সাইড থাকতেছে, তারা ওইভাবে চলাচল করা পারতেছে না, কিছু পেশেন্ট আছে মোবাইল চলাচল করতে সম্ভব হচ্ছে, তো সেক্ষেত্রে তারা আলাদা রুমে নিতে পারে, সমস্যা নেই। বাট এটা হসপিটালের কথা বলতেছে, বাংলাদেশের হসপিটাল সিস্টেম তো তুমিও অবশ্যই ভালো মতন জানো কীরকম চলতেছে, হয়তো এটা আসলে বইয়ের রাইটার ইউকে রিলেটেড হয়তো লেখছে, তো সেই ক্ষেত্রে হসপিটালে এই মেনটেন্সটা করতে বলছে, ইউকে রিলেটেড আসলে, হ্যাঁ। তো দেখবে এখানে ইউকে রিলেটেড কথাবার্তা লেখা আছে। তো যাই হোক, এখন আসো আমরা ক্লিনিক্যাল এনভায়রনমেন্ট দেখলাম, তো তো ফিগারটা আসলে দেখলাম আমরা, এখন আসো আমরা ওপেনিং দ্য এনকাউন্টার, এখন আমরা পেশেন্টের সাথে এনকাউন্টার শুরু করব, অর্থাৎ পেশেন্ট আসছে আমরা তাদের সাথে এখন কথা বলাটা শুরু করব। ওকে, কিভাবে কথা বলাটা শুরু করবো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, ওপেনিং দ্য এনকাউন্টার। এখন ওপেনিং দ্য এনকাউন্টার মানে কি, প্রথমত আমাদেরকে পেশেন্টের সাথে র্যাপোর্ট এস্টাবলিশ করতে হবে। র্যাপোর্ট এস্টাবলিশ মানে কি, আমরা যেন পেশেন্টের সাথে একটা ফ্রেন্ডলি বিহেভ দিয়ে শুরু করব, এবং এমনভাবে আমরা তাদেরকে বলতে ফ্রেন্ডলি বিহেভ, একটা রেসপেক্টফুল বিহেভ, যেন পেশেন্ট আসা মানে এসে মানে মানে ফ্রিলি কথা বলতে পারে, একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করব। দেন তাদের সাথে আমরা একটা মানে কথা বলার মাধ্যমে
বা তারা আসছে, তারা যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যা সম্পর্কে যেন সে কোনো চিন্তা না করে, দুশ্চিন্তা না করে, আমরা যেন প্রপার ট্রিটমেন্ট দেই, এবং এইভাবে মাধ্যমে আমরা যেন একটা ট্রাস্ট, পেশেন্ট একটা ট্রাস্ট আমরা বিলিভ করতে মানে অর্জন করতে পারি, গেইন করতে পারি। তো এই জিনিসগুলো বলছে না, এটা বলছে র্যাপোর্ট এস্টাবলিশ করা, মানে ডক্টর পেশেন্টের মধ্যে ট্রাস্ট, কমফোর্ট এবং ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করা, এটাকে বলছে র্যাপোর্ট এস্টাবলিশ। ঠিক আছে, এটা আমাদের এস্টাবলিশ করতে হবে, নাহলে তো পেশেন্ট ফ্রিলি আমাদেরকে ইনফরমেশনগুলো দেবে না। সো এটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, রিপোর্ট এস্টাবলিশ। দেন গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন ইনকাউন্টার শুরু করতে হবে পোলাইটলি গ্রেটিং দিয়ে, মানে নিজের পরিচয় তো হয়তো নিজের পরিচয় দিয়ে তুমি শুরু করতে পারো, মানে আমার নাম ক্লিয়ারলি বললাম, এরকম বলছে বেস্ট হ্যাবিট, হ্যালো মাই নেম ইজ, তুমি আমার নাম বা যাই বলো, পেশেন্ট যদি আগে থেকে চিনে চিনে থাকলে, না চিনলে তুমি পরিচয় দিতে পারো। সো আবার মনে করো যে তোমার যে নেম ব্যাজটা আছে লাগায় রাখলাম ভালোভাবে, ডক্টরের নেম ব্যাজ ক্লিয়ারলি ভিজিবল হওয়া যাতে যাতে রোগী সহজে পড়তে পারে, এবং একটা ফ্রেন্ডলি স্মাইল, এই যে রোগীর অ্যাংজাইটি কমে তাকে অ্যাট ইজ করতেছে, একটা ফ্রেন্ডলি স্মাইল বলতেছে, তুমি যদি রোগীকে দেখে একটা ফ্রেন্ডলি স্মাইল দাও, সো কি হইতেছে, রোগী এতে ফ্রিলি হইতেছে এবং কিছু পজিটিভ একটা ভাইব পাইতেছে, এবং তার কাছে যে এখানে আসছে এই জিনিসটা তার কাছে প্যারাদায়ক মনে হইতেছে না, না হ্যাঁ আমি আসছি, আমি সঠিক চিকিৎসা নিয়ে এখান থেকে যাব, এরকম একটা আর কি, মানে একটা পজিটিভ ভাইব দিচ্ছে, একটা ফ্রেন্ডলি স্মাইলটা। ঠিক আছে, দেন ড্রেস এবং ডিম্যাচিওর, এটা বলতে গেলে একজন ডক্টর হিসেবে অবশ্যই তোমার ড্রেস গেট আপ অবশ্যই ডক্টরের মতনই হইতে হবে, বলছে তোমার প্রফেশনাল একটা স্মার্ট লুক থাকতে হইতেছে, একটা মডেস্টি থাকতে হইতেছে তোমার ড্রেস গেট আপের মধ্যে। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। স্মার্ট, সেন্সিটিভ এবং মডেস্ট ড্রেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তো এই জিনিসগুলো আমাদেরকে আর কি মেনটেন করতে হবে নর্মালি। দেন বলছে যে স্লিভেস জুয়েলারি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, মানে বলতেছে যে পেশেন্ট মানে ডক্টর হিসেবে তোমার এই যে স্লিভেস মানে বড় হাতা পাতা এই জিনিসগুলো না পড়া, কারণ এখান থেকে ইনফেকশন হইতেই পারে, যদি থাকে তো বড় হাতা যদি থাকে জিনিসটা তোমাকে বাজ করে নিতে বলতেছে, মানে স্লিভসগুলোকে বাজ করে নিতে পারতেছে, বা শর্ট স্লিভস পরতে বলতেছে। দেন জুয়েলারিগুলো ইনফেকশন ছড়াইতে পারে, ধরো তুমি যখন পেশেন্ট দেখবে হ্যান্ড ওয়াশ করতেছো, ধরো তোমার হাতের রিং থাকতে পারে, ব্রেসলেট থাকতে পারে, হাবিজাবি থাকতে পারে, তো এই জিনিসগুলোকে বলতেছে না পড়াই ভালো, কারণ এখান থেকে তোমার ইনফেকশনগুলো ছড়াতে পারে, কারণ ওই ধরো রিং আছে তো এই এরিয়াটা হয়তো ক্লিয়ার হইতেছে না, ব্যাসলেট আছে হয়তো ওই এরিয়াটা ক্লিয়ার হইতেছে না, তো এই জিনিসটা আর কি এই জায়গায় বলা হয়েছে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে বলছে, প্রপার হ্যান্ড ওয়াশ, এবং যাতে না হয়, যাতে ইনফেকশন রিস্ক না থাকে, এই জিনিসটা তোমাকে বলছে। হেয়ার অ্যান্ড পেশেন্ট কমফোর্ট, যদি কোনো কারণে ডক্টর চুল বা বড় থাকে তো সেই জিনিসগুলো ভালোভাবে তোমাকে টাই করে নিতে বলছে, টাই ব্যাক করতে বলছে। ডক্টরকে নিশ্চিত করতে হবে রোগী যেন ফিজিক্যালি কমফোর্টেবল রিল্যাক্স থাকতেছে, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। দেন পেশেন্টকে কীভাবে অ্যাড্রেস করবে, এটা সমস্যা নয়, তুমি পেশেন্টের এইজ অনুযায়ী বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বা কালচারাল এনভায়রনমেন্ট অনুযায়ী তুমি তোমার মতন এইজ করবো, বা জিজ্ঞেস করে নিতে পারো কীভাবে মেনশন করলে পরে সে কমফোর্ট ফিল করে, সেটা তুমি পেশেন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। পেশেন্টকে জিজ্ঞেস করা যে হাউ উড লাইক টু বি অ্যাড্রেস, তুমি জিজ্ঞেস করে নিতে পারো, সমস্যা নয়। যদি বৃদ্ধ থাকে তুমি তাকে বাবা বলে সম্বোধন করলাম, যদি বৃদ্ধা থাকে মা বলে সম্বোধন করলাম, ছোট বাচ্চা থাকলে পরে ফ্রেন্ডলি একটা যাই বলো ছোট নাম ধরে ডাকলা, সমস্যা নেই, তাই না? বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি হাই থাকে স্যার বলে সম্বোধন করতে পারো, নো প্রবলেম। সো এই জিনিসগুলো আর কি আমাদেরকে দেখতে হবে। এটা কিন্তু আমরা পেশেন্টের সাথে এখন কথা বলতেছি, কিন্তু হ্যাঁ আমরা পেশেন্টের এনকাউন্টার করতেছি, বাট আমাদের শুরুতে কিভাবে, শুরুতে তো ডাইরেক্ট বলা যায় না যে ভাই আপনার কি হয়েছে, কিছুটা র্যাপোর্ট এস্টাবলিশ করতে হবে, আমাদেরকে করতে হবে না? তো এটা আর কি রিজন ফর এনকাউন্টার এস্টাবলিশ করা, অর্থাৎ ইন্ট্রোডাকশনের পর ডক্টরের কাজ হলো জানতে চাও রোগী, তারপরে আসতেছে রোগী কেন আসছে, মেইন প্রবলেমটা, তার কনসার্নের বিষয় কি, তারপর আমরা একটা র্যাপোর্ট এস্টাবলিশ করলাম, তারপর আমরা এনকাউন্টারে ঢুকতেছি যে আপনি এখানে কেন এসেছেন, সমস্যা কি, এই জিনিসগুলো আমরা শুরু করতেছি। এটাই বলো ইন্টার হ্যাঁ, এটাই আমরা কাউন্টারে, তোমার এনকাউন্টারের পারপোজ, মূল পারপোজ তো এটা, আমাদের তার কাছ থেকে ইনফরমেশন ক্লিয়ার নিচ্ছি কেন ডক্টরের শরণাপন্ন হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে নেওয়া। হ্যাঁ, ওপেন এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড কোশ্চেনগুলো থেকে শুরু করতে হবে, আমরা হিস্ট্রি টেকিং আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, পেশেন্টকে ওপেন এন্ডেড কোশ্চেন দিয়ে শুরু করা উচিত। ঠিক আছে, আর এখানে একটা কথা হলো, এতে পেশেন্ট মানে নিজের ভাষা, অবশ্যই পেশেন্ট যেন তার পার্সোনাল ওন ল্যাঙ্গুয়েজ, প্লেন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইউজ করতে হবে, এখানে মেডিকেল টার্ম ইউজ করা যাবে না। যেমন ধর আমরা যদি বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স হয়েছে, সে তো বুঝতে পারবে না, হয়তো তার অ্যাসিডিটির কারণে এটা হইতেছে, পেশেন্ট হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ হয়তো অ্যাসিড বেশি সিক্রেশন হইতেছে, অ্যাসিড বেশি বের হইতেছে, এরকম কিছু বলতে হবে, প্লেন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, অর্থাৎ পেশেন্টের বোঝার সাপেক্ষে, মানে পেশেন্ট যেন বুঝতে পারে এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো এটা আর কি এখানে বলছে। এখন এই যে আমরা কথা বললাম তারপরে আসতেছে দেখো, এরপর আমাদের আস্তে আস্তে গ্যাদারিং ইনফরমেশন, অর্থাৎ আমাদের পেশেন্ট থেকে আমাদেরকে ইনফরমেশনগুলো গ্যাদার করতে হবে। এখানে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করছি, পয়েন্ট বলতে এই যে এখানে তুমি যে রিডিংটা দিবা না, এই রিডিংয়ের আর কি কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি আর কি, তোমরা বইয়ের রিডিংটা দিবা অবশ্যই, এবং তারপরে নোটটা পড়েও
আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। গ্যাদারিং ইনফরমেশন বলতে দ্য ডক্টরস মেইন টাস্ক আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ পেশেন্টস, অর্থাৎ ডক্টর মানে তোমার এই যে পেশেন্টের ভাষাগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, যাতে তোমার ডক্টরস একদম পারফেক্ট ডায়াগনোসিসে পৌঁছাইতে পারে। ঠিক আছে, আমি দ্রুত যাব কারণ আসলে এগুলা নিজের পড়ার মতনই। তারপর দেখো, ডায়াগনোসিস ইজ মেড ইভ্যালুয়েটিং পেশেন্ট থ্রু হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, এর মাধ্যমে ডায়াগনোসিস আমরা যাবো। এখন এই যে জিনিসগুলো আছেন, আমরা তো এখন এখন একদম কাউন্টারে আছি, ইনকাউন্টার করতেছি পেশেন্টের সাথে। হিস্ট্রি টেকে আমরা পরে দেখবো, ফিজিক্যাল এক্সামিনেশন সবই আমরা ধীরে ধীরে দেখবো। মেনি পেশেন্টস ফিল ফিয়ার অ্যাংজাইটি হোয়েন দে কাউন্টিং রুম হুইচ মে অ্যাফেক্ট দ্যার অ্যাবিলিটি টু রিকল অ্যান্ড ডিসক্রাইব সিমটমস ক্লিয়ারলি। আচ্ছা, কিছু পেশেন্ট আছে যেগুলো তোমার একটু ভয় থাকতে পারে, অ্যাংজাইটিতে থাকতে পারে, যার কারণে যে মূল কথাটা আছে সেটা নাও বলতে পারে বা মনেও না করতে পারে, এরকম হইতে পারে। সো এটা যেন না হয়, এরকম যেন না হয়, এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। এই যে প্লেন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইউজ করতে হবে, যাতে পেশেন্টও বুঝতে পারতেছে, এই 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 ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ইউজ করতে হবে। ওয়ার্ডস ইউজড বাই পেশেন্টস দ্যাট মাস মাল্টিপল, আচ্ছা এই যে মানে পেশেন্ট বিভিন্ন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে বিভিন্ন মানে একটা ওয়ার্ড বিভিন্নভাবে মিনিংফুল হইতে পারে, তো এই জিনিসটাকে ক্লিয়ারলি করা। পেশেন্ট হয়তো একটা মিনিং বুঝাইতেছে, আমি আবার আরেকটা বুঝতেছি, এই জিনিসগুলো যেন মিসকনফিউশন না থাকে। যেমন তোমার ইনডাইজেশন আর ডিজিনেসের মধ্যে হইতে পারে, এরকম আরও অনেক এক্সাম্পল আছে যে তোমার এই পেশেন্টের মধ্যে যেন তোমার, হ্যাঁ মানে ওদের হয়তো ওরা এক মিনিং করতে চাইতেছে, আমরা একটা বুঝতেছি, এই জিনিসগুলো যেন না থাকে। তোমার এই মিস ইনফরমেটিভ যেন না থাকে, এটাকে আমাদেরকে আর কি ভালোভাবে ক্লিয়ারিফাই করতে হবে, এই আর কি ডিসকাশনের মাধ্যমে। আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা অ্যাক্টিভ লিসেনিং হতে হবে, মাস্ট। এটা কিন্তু কিওয়ার্ড, মানে এই যে আমরা কোশ্চেন করতেছি একজন পেশেন্টকে, আমাদেরকে মাস্ট অ্যাক্টিভলি শুনতে হবে কথাগুলো, অ্যাক্টিভলি শুনতে হবে। এটা আর কি বলছে যে পেশেন্ট শুড বি ইনকারেজ টু টেল দেয়ার স্টোরি উইথাউট বিং ইন্টারাপ্টেড বাই ফ্রিকোয়েন্ট কোশ্চেন। হ্যাঁ, তাই সে তার পেশেন্ট তার স্টোরিগুলো বলুক, তার সমস্যাগুলো কী হইতেছে সে এটা ভালোভাবে বলুক, আমাদেরকে এখানে ইন্টারাপশন করতে হবে না। আমাদেরকে এখানে কী হইতে হবে, অ্যাক্টিভ লার্নিং হইতে হবে, অ্যাক্টিভ লিসেনিং হইতে হবে, অর্থাৎ তার কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই এই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। তখন নন ভার্বাল কমিউনিকেশন শুড বি অবজার্ভড কেয়ারফুলি, মানে আমাকে পেশেন্টকে দেখতে হবে। নন ভার্বাল মানে কি, পেশেন্টের যে তোমার ফেসিয়াল ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, সাইন, মানে আমি দেখেই যেগুলো বুঝতেছি, এটা বলছে নন ভার্বাল যে সিমটমসগুলো আছে, কমিউনিকেশনগুলো আছে, এটা আমাদেরকে বুঝতে হবে, পেশেন্টের এই জিনিসগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে দেখো হ্যান্ডেলিং সেন্সিটিভ ইনফরমেশন অ্যান্ড থার্ড পার্টিস, মানে এই জিনিসটা বলছে কি, মানে আমরা যে পেশেন্টের থেকে যে ইনফরমেশনগুলো নিচ্ছি, সেই ইনফরমেশনগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ইনফরমেশন। সো এটা পেশেন্টের মানে কনসাল্ট, মানে পেশেন্টের অনুমতি নিয়েই আমাদেরকে যদি অন্য কাউকে জানাতে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পেশেন্টের অনুমতি নিতে হবে, তারপর আমি অন্য আমাদের মানে ডক্টর অন্য কাউকে জানাতে পারবে, তার আগে জানাতে পারবে না। সো এটা পেশেন্টের অনুমতি মাস্ট নিতে হবে। দেন মনে করো যে অনেক কিছু হইতে পারে তোমার এখানে। থার্ড পার্টি বলতে তোমাকে কি বুঝাইতেছে আসলে? প্রথমত, কোনো পেশেন্ট যদি অসুস্থ হয় এবং সে সজ্ঞান আছে, সো আমাদেরকে ইনফরমেশন কিন্তু পেশেন্টের কাছ থেকে নিতে হবে। পেশেন্ট অসুস্থ, পেশেন্টের কাছ থেকে আমাদেরকে প্রপার ইনফরমেশন আসবে, নিতে হবে। থার্ড পার্টি বলতে অন্য কেউ হতে, বাবা মা যাই হোক, আদার্স কেউ যে কোনো কিছু হতে পারে, তো তাদের কাছ থেকে যে আমরা ফ্যামিলি মেম্বার হতে পারে, তো তাদের কাছ থেকে যে ইনফরমেশন আমরা নিব না, শুনতে পারি ঠিক আছে, বাট ওই ইনফরমেশন আমরা ওইভাবে গ্রহণ করবো না যদি পেশেন্ট সজ্ঞান থাকতেছে। হ্যাঁ, পেশেন্ট যদি কোনো কারণে অচেতন থাকে, তো সেই ক্ষেত্রে ঠিক আছে, আমরা সেটা বিবেচনা করে গ্রহণ করতে পারি। বাট পেশেন্ট সজ্ঞান আছে, তাহলে আমরা বাবা মার মানে আসে না, অনেক সময় দেখবা যে পেশেন্ট তোমার পেশেন্ট আসছে, বাট পেশেন্টের সাথে আছে বাপ মা, মানে অন্য কিছু কথা বলতেছে। বুঝতে পারছো? মনে করো যে এমন হইতে পারে যে, যেমন মনে করো যে তোমার ধরো ধরো একজন বাবা আসে তার মেয়ে নিয়ে, এখন মেয়ে হয়েছে কি, মনে করো যে মেয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু মেয়েরে দিয়ে দিছে বিয়ে, দিয়ে দিয়েছে। এখন বিয়ে দেওয়ার পর কি হয়েছে, ওই মেয়ের যে ওই জায়গায় বিয়ে হয়েছিল, ওই বিয়ে আবার ভাঙ্গাও গেছে, ধরো ভাঙে গেছে। তো এখন বাবা ভাবতেছে হয়তো মেয়ে মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, হয়তো জিন্নের আচল লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে, উঠতে পারে। তো এই নিয়ে ধরো বাপ আইসে তোমার ওই মায়ের লিয়া মনে করে যে পেশেন্ট মানে ধরো পেশেন্ট তো মেয়ে, তো ওরা নিয়ে মানে এগুলা মানে জিনিসগুলো বলতেছে, বাট আদৌ তো এরকম না, হয়তো মেয়ের ঠিকই আছে, বা কোনো কারণে মেন্টাল প্রেশারের কারণে মানে আদার্স কিছু হয়েছে। বাট সো এই ক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে প্রায়োরিটি দিতে হবে, পেশেন্টের কথাবার্তা আমাদেরকে মূলত শুনতে হবে, নট আদার্স। অন্য কারোর কথা আমাদেরকে ওইভাবে শোনা যাবে না যদি পেশেন্ট সজ্ঞান আছে। যখন চেতন থাকতেছে না তখন ঠিক আছে, আমরা তখন আদার্স ইনফরমেশন নিচ্ছি। বাট যখন সচেতন আছে মানে চেতনা আছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেশেন্টের মুখ থেকে ইনফরমেশনগুলো ভালোভাবে শুনতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আর কি এখানে বলছে। তাও তোমরা এখানে অবশ্যই করে রিডিং দিও, ওকে? আশা করি বুঝতে পারছো।
দেন দেখো ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, ঠিক আছে, এই যেখানে তো এখন লেখা আছে কনসার্ন, পেশেন্টের কনসার্ন, অর্থাৎ এই যে পেশেন্ট ঠিক আছে সিমটমস নিয়ে আমাদের সামনে আসছে সেটা ইটস নট ফ্যাক্ট। এখন পেশেন্ট আসলে যে কতটুকু মানে এই যে সিমটমসগুলো আছে এই সিমটমসগুলো নিয়ে কতটুকু তোমার ফিল করতেছে, কতটুকু মানে তার মধ্যে যে অ্যাংজাইটি, তার মধ্যে যে ফিয়ারগুলো কাজ করতেছে, স্ট্রেসগুলো কাজ করতেছে, এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই এটা নিয়েও কাজ করতে হবে, যে পেশেন্টের কনসার্নের বিষয়টাও আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ অসুস্থ হয়েছে সমস্যা না, আমরা আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দেবো এবং আপনি যথেষ্ট সুস্থ হয়ে উঠবেন। এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা এখানে লেখা আছে ম্যানেজিং ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, এই জিনিসটা এখানে লেখা আছে। সো আমরা একটু যা স্বল্প করে দেখতেছি, পেশেন্টস আর নট জাস্ট ডিজিজ, যে ডিজিজ নিয়ে আসবে এমন না, দে আর ইন্ডিভিজুয়াল হু এক্সপেরিয়েন্সেস ইলনেস ইন দেয়ার ওন ইউনিক, অর্থাৎ তারা তাদের নিজের ঠিক আছে একটা ইউনিক ওয়েতে তারা মানে ডিজিজ কন্ডিশন প্রডিউস হয়েছে তার মধ্যে। সো হয়েছে তাদের একটা ইউনিক না, প্রত্যেকটা পেশেন্টের অবশ্যই ইউনিকনেস আছে। আইডেন্টিফাইং ডিজিজ অ্যালোন ইজ নট অফেন এনাফ টু ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য পেশেন্টস প্রবলেম, মানে বলতেছে যে পেশেন্টসের যে খালি ডিজিজটা আমরা আইডেন্টিফাইংটা করলাম বা ডিজিজটা আমরা নির্ধারণ করলাম এরকমই না, আমাদেরকে পেশেন্টসের প্রবলেমগুলো আন্ডারস্ট্যান্ড করতে হবে। ডক্টর শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পেশেন্টস পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ ইলনেস ইন এভরি কাউন্টার, অর্থাৎ তার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো, মানে হয়তো অসুস্থ হয়েছে, যে কোনো কারণে এমন হতে পারে যে আমি তো অসুস্থ, আমি এরকম হয়েছে, কোনো কারণে আমার এখন তোমার যে আমার ফ্যামিলি চলবে কীভাবে, আমি কাজ না করলে আমার ছেলে মেয়েকে মানুষ করবে কীভাবে, বা আদার্স অনেক থিঙ্কিং আসতে পারে, একটা অসুস্থর সাথে অনেক কিছু রিলেটেড থাকে আসলে। দিস ইনক্লুডস এক্সপ্লোরিং দ্য পেশেন্টস ফিলিংস অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট দ্য ইলনেস, মানে যে যারা অসুস্থ হয়েছে তার ফিলিংস, তার আইডিয়াস, এই জিনিসগুলো আর কি, সে কী ভাবতেছে এটা নিয়ে, এই জিনিসগুলো আর কি। দ্য ইম্প্যাক্ট অফ ইলনেস অফ পেশেন্টস লাইফ স্টাইল ডেইলি ফাংশনিং শুড বি অ্যাসেসড, এই জিনিসগুলো আর কি, তার ডেইলি ফাংশনিংয়ে একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা বলতে একটা রোল প্লে করতেছে, মানে হয়তো ডেইলি ফাংশনগুলো তারা করতে পারতেছে না, এই জিনিসগুলো বুঝাইতেছে। পেশেন্টস এক্সপেকটেশন রিগার্ডিং ট্রিটমেন্ট অ্যান্ড দ্য কোর্স অফ দ্য ইলনেস, দেন সাম পেশেন্টস মে হাইড দেয়ার ফিয়ার্স, স্পেশালি ফিয়ার সিরিয়াস ডিজিজ সাসেস ক্যান্সার। এখন অনেক সময় আছে যে এখন অনেক সময় আছে যে তার ক্যান্সার নিয়ে হয়তো একটা মানে মানে সে হয়তো কোনো কারণে অ্যানালাইসিসের মাধ্যমে সে নিজে নিজেই বিলিভ করতে পারে, যে মনে করতে পারে হ্যাঁ আমার ক্যান্সার হইতে পারে, তো সেক্ষেত্রে মনে করে যে এই ভয়ের কারণে অনেক সময় মনে করে যে সিরিয়াস যে ডিজিজ হইতেছে কিছু ইনফরমেশন পেশেন্ট হাইড করতেছে ভয়ের কারণে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে এবং এই জিনিসগুলোকে আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। Then the medical diagnosis may not always the patient's main concern. Issues such as work, family responsibilities may cause more anxiety. মানে বলতেছে যে হ্যাঁ পেশেন্ট অসুস্থ হয়েছে হয়তো বা সেটাও তার জন্য অতটা কনসার্নের বিষয় না হইতে পারে, যতটা ধরো তার রেসপন্সিবিলিটি, যে অসুস্থ হয়েছে এখন হয়তো বা সে আগের মতো এভাবে কাজ করতে পারতেছে না, তো সে তার রেসপন্সিবিলিটি থেকে কিছুটা দূরে সরে আসে পড়তেছে। রেসপন্সিবিলিটি কি বুঝতে পারে, যেমন ধরো একজন পিতার কথা চিন্তা ভাবনা করো, সে তো একটা ফ্যামিলি চালাইতেছে, একটা সে আর সন্তানকে মানুষ করতেছে, অনেক কত কাজ করতেছে না, তো এই জিনিসগুলো একটা মনে করছে আলাদা অ্যাংজাইটি সৃষ্টি করতেছে, হয়তো সে অসুস্থ হয়েছে তার চেয়ে বেশি তার ওটা নিয়ে কাজ করতেছে, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, অর্থাৎ আমাদেরকে একই সাথে মানবিকই হইতে হবে। ওকে, পেশেন্টস আইডিয়াস কনসার্নস অ্যান্ড এক্সপেকটেশন আর ইনফ্লুয়েন্স বাই পার্সোনাল বিলিভ সোশ্যাল অ্যান্ড, এই যে এই জিনিসগুলো হইতেছে না, এই জিনিসগুলো অবশ্যই পার্সোনাল বিলিভস সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর দ্বারাই হইতেছে। পার্সোনাল বিলিভ তার নিজের মনের মধ্যে একটা বিলিভ অবশ্যই আছে, প্রত্যেকটা পার্সোনাল আলাদা আলাদা বিলিভ হইতেছে, তো সে অসুস্থ হইলে পরেও তার মধ্যে একটা বিলিভ, এবং এই বিলিভগুলোর মানে এই যে পার্সোনাল বিলিভ, এখন এই পার্সোনাল বিলিফের কারণে কি হয় তোমার ইনফরমেশনটা মিস ইনফরমেশন হয়ে যেতে পারে। হ্যাঁ, হইতে পারে, কারণ ধরো তার হয়তো হার্টের সমস্যা হইতেছে কিন্তু সে ধরে নিছে না আমার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হয়েছে, হার্টে কোনো সমস্যা নেই। তো সে ডাক্তারকে যা বলতেছে আমার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হয়েছে, সে পার্সোনাল বিলিভ থেকে এটা মনে করছে, তো এই জিনিসগুলো হইতে পারে না। দেন তোমার সোশ্যাল অ্যান্ড কালচারাল কিছু ফ্যাক্টর যে কাজ করতে পারে, তো এই জিনিসগুলো আর কি আমাদেরকে দেখতে হবে, মানে আসলে অনেক কিছুই আমাদেরকে দেখতে হইতেছে। দেন তোমার দেখো many patients gather information from media, internet, so it is important to establish what patients already understand to raise mutual understanding। হ্যাঁ, এখনকার এই সময়ে আসলে পেশেন্টরা সবাই মিডিয়া ইউজ করে তার যে অসুখ হয়েছে সে সম্পর্কে জানার জন্য। তো এই সময় পেশেন্টও নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যে আমি ঘাটাঘাটির পর এই জিনিসগুলো বুঝতে পারছি, তো এই যে জিনিসটা সে বুঝতে পারছে, পেশেন্টের কথা বলতেছি আমি, একটা বুঝতে আমি তো বুঝছি ঠিক আছে, ধরো ডক্টরের কথা বলছি যে ডক্টর বুঝছে এবং পেশেন্ট একটা জিনিস বুঝতে পারতেছে, সো এই জিনিসগুলা পেশেন্ট কি বুঝতে পারছে আর পেশেন্টের কাছে শুনতে হবে, কারণ হইতে পারে সে আবার অন্য কিছু হইতে পারে। সো এই জিনিসগুলো করতে হবে যাতে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং না হয়, পেশেন্ট যেন একটা মিস ইনফরমেশন না নিয়ে যায়, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। সো এটাই বলতেছে মূলত ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, পেশেন্ট কী কী জিনিসগুলো থিঙ্কিং করে আসে আমাদেরকে এই জিনিসগুলো অনেক কিছু নিয়ে ভাবতে হবে। এখানে বইয়ে এটাই লেখছে ম্যানেজিং পেশেন্ট কনসার্ন, এই জিনিসটা লেখছে।
শোয়িং এমপ্যাথি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি কিন্তু সামারিটা দেখাই দিছি। এখন বাকি দায়িত্ব তোমাদের বই পড়া রিডিং তোমাদের তোমাদের দায়িত্ব এটা। শোয়িং এমপ্যাথি এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এমপ্যাথি নট সিম্প্যাথি। আমাদেরকে পেশেন্টের সাথে এমপ্যাথি হইতে হবে। এখন দেখো এমপ্যাথি কেন গুরুত্বপূর্ণ? কারণ এমপ্যাথি কিন্তু অনেক জিনিস গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যে এই যে বইয়ের পড়াগুলো দেখতেছো, এই পড়াগুলো কিন্তু তোমার, তুমি ডক্টর যখন হবা, তুমি ডেইলি পেশেন্ট দেখবা। সো তোমার ডেইলি লাইফে কিন্তু এই জিনিসগুলো একটা এফেক্ট করবে। হ্যাঁ, তুমি হয়তো মনে করতে পারো হ্যাঁ আমি তো দেখে দেখে শিখবো না, এমন না। তুমি বই দেখো, বই পড়ো, জানা রাখো, দেখে দেখে তো অবশ্যই শিখবা। তখন তুমি আরো এক্সপার্ট হয়ে যাবা, স্কিল হয়ে যাবা। আপাতত তুমি একটা বই থেকে কিছু ইনফরমেশন নিজের মস্তিষ্কে রেখে দিলা, তখন যখন তোমরা ওয়ার্ডে যাবা, তখন যখন তোমরা মানে ডক্টর চেম্বারগুলোতে যাবা না, তখন হয়তো তোমরা ওই সময় দেখে হয়তো আরো বেশি তুমি তোমার শিখতে পারো। যখন তোমার মনে মাথায় একটা টিকার আসবে, হ্যাঁ আমি এই জিনিসগুলো দেখছিলাম বই এরকম ছিল, তাই না? তো এটাই আর কি। তো ইমপ্যাথি কেন গুরুত্বপূর্ণ আসলে? বিং ইমপ্যাথেটিক মানে হলো রোগীর সাথে এমনভাবে আচরণ করা যাতে ডক্টর পেশেন্ট রিলেশনটা স্ট্রং হয়। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি একজন পেশেন্টের সাথে খুবই স্ট্রং রিলেশন তৈরি করতে পারো, এতে তোমার অনেক লাভ। পেশেন্ট তোমার উপর ট্রাস্ট করতেছে, এই পেশেন্ট হয়তো আদার্স পেশেন্টকেও বলবে হ্যাঁ এই ডক্টরটা ভালো, তুমি এর কাছে যেতে পারো। হয়তো বা তার যে বিহেভিয়ার, তার মানে শুরুতেই তোমার হয়তো বলে না যে হ্যাঁ পেশেন্টের আচার ব্যবহারেই মনে করো যে রোগ অনেকটা সারে যায়। হ্যাঁ সত্য, অবশ্যই সত্য। তো এই জিনিসগুলো যদি এক ডাক্তারের মধ্যে থাকে, এই কোয়ালিটিগুলো থাকবে, অন্য পেশেন্টও সেই আদার্স পেশেন্টকে বলবে হ্যাঁ আপনি যাইতে পারেন সেখানে। তো তোমার বলতে গেলে তোমার মানে প্রফেশনাল লাইফটা ভালো হইতেছে। তো এমপ্যাথিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? এই জন্য বলতেছে এমপ্যাথি হলো ট্রাস্ট বিল্ড করা সবচেয়ে পাওয়ারফুল একটা, তুমি উপায়ে বলতে পারো, তুমি একটা ইমপ্লিমেন্টও বলতে পারো, কম্পোনেন্টও বলতে পারো, নো প্রবলেম। সো এমপ্যাথি আমাদেরকে অবশ্যই হইতে হবে। যখন পেশেন্ট ফিল করে যে ডক্টর তাকে বুঝতে পারছে, বেশি খোলামেলা কথা বলে, ভয় কমন, ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করতে সহজ হয়। এখন তুমি যদি একটা পেশেন্টের ট্রাস্ট বিল্ড আপ করতে পারো, ট্রাস্টটা গেইন করতে পারো, তো তুমি অবশ্যই সে পেশেন্টের একটা প্রপার হয়তো একটা প্রপার ট্রিটমেন্ট দিয়ে একটা ট্রাস্ট গেইন করতে পারো। তোমার জন্য ভালো না এই জিনিসটা? তো মানে এই জিনিসটাকে ইমপ্যাথির মাধ্যমে আমাদেরকে গেইন করতে হইতেছে। সো ইমপ্যাথিটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতেছে আমাদের এই পেশেন্ট ডক্টর রিলেশনশিপের মধ্যে। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে হলো তোমার এই যে পেশেন্টের এক্সপিরিয়েন্স, থটস, ফিলিংস আইডেন্টিফাই করা এবং আন্ডারস্ট্যান্ড করা, নট সিম্প্যাথি। এমপ্যাথি তার থট কি, তার নাম কি, এমপ্যাথি, এই জিনিসগুলো আর কি পেশেন্টের চোখ দিয়ে দেখে। অর্থাৎ আমি বুঝতে পারছি তুমি কি ফিল করছো এবং কেন করছো, এই জিনিসগুলো আর কি। এবং এমপ্যাথি ভার্সেস সিম্প্যাথি একটু দেখে রাখতে পারো। মানে এমপ্যাথি বলতে পেশেন্টের জায়গায় নিজেকে কল্পনা করো। তুমি যদি একজন পেশেন্ট হইতো তুমি কি ফিল করতা, কি জিনিসগুলো হতো, এই জিনিসগুলো থিঙ্কিং করতো আমাদেরকে। প্রফেশনাল বাউন্ডারি বজায় রাখতে সাপোর্ট দেওয়া, এই জিনিসগুলো আর কি। ওকে, আর সিম্প্যাথি মানে কি? মানে দয়া বা করুণা। সো আমাদেরকে ইম্প্যাথি দেখাতে হবে, সিম্প্যাথি না। ইমোশনালি ওভার ইনভলভড হয়ে যাও, এত মানে সিম্প্যাথি দেখা যাবে না, এই আর কি মূল কথা, ঠিক আছে? সো আমাদেরকে ইম্প্যাথি দেখাতে হবে, নো সিম্প্যাথি। আমরা পেশেন্টের জায়গায় নিজেকে কল্পনা করতে পারি, হ্যাঁ আমি যদি জায়গায় থাকতাম আমি কী ভাবতাম, কেমনি কী করতাম। সো এই জিনিসগুলো আমাদেরকে এভাবে থিঙ্কিং করতে হবে। ওকে, সো এমপ্যাথি কিন্তু খুবই, যে শুধু এমপ্যাথি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আই থিঙ্ক, আমি নিজেই মনে করি যে তুমি যদি এমপ্যাথি হইতে পারো, এমপ্যাথিফুল হইতে পারো পেশেন্টের প্রতি, তোমার আর এগুলো প্র্যাকটিস আমরা যখন পারি তখনই করা শুরু করো। এখানে বইয়ে দেখবা লেখা আছে অ্যাজ এ স্টুডেন্ট থেকে তোমার এই জিনিসগুলো প্র্যাকটিস করা উচিত। এবং এবং হইলো তোমার এটা অবশ্যই তোমার প্রফেশনাল লাইফটাকে অনেক সুন্দর করবে যদি এমপ্যাথিটা হইতে পারো। এখন এটা বইয়ে লেখা আছে, আসলে এখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কতটুকু হওয়া পসিবল? অবশ্যই পসিবল, সব কাজই পসিবল, ইম্পসিবল কোনো কিছু নাই। তো অবশ্যই আমরা চেষ্টা করবো যেন আমরা পেশেন্টের প্রতি ইম্প্যাথিফুল হইতে পারি, ঠিক আছে? তো দেখো, এখন আসো আমরা শোয়িং কালচারাল সেন্সিটিভিটি। এখন এগুলো সামারিগুলো এত কিছু। কালচারাল সেন্সিটিভিটি বলতে এখন পেশেন্টস ফ্রম ডিফারেন্ট কালচারাল হ্যাভ ডিফারেন্ট সোশ্যাল রুলস অ্যান্ড আই কন্ট্যাক্ট টাচ। মানে বলতেছে বিভিন্ন কালচার থেকে তো আসবে, তাই না? এমন না যে সেম কালচার থেকে আসবে, বিভিন্ন জায়গার বিভিন্ন কালচারের পেশেন্টই তোমার কাছে আসবে। এখন হয়তো বা কোনো জায়গায় আছে যে তোমার এই যে কন্ট্যাক্ট, টাচ, পার্সোনাল স্পেস এগুলো হয়তো অ্যালাউ করে না। তো আমাদেরকে ওইটা রেসপেক্ট করতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। দেন যেমন আই কন্ট্যাক্ট, মেবি কোনো জায়গায় আই কন্ট্যাক্ট পেশেন্টের সাথে হয়তো আই কন্ট্যাক্ট কোনো জায়গায় মানে অ্যালাউ করে না। সো আমাদেরকে ওইটা মাথায় রেখে কাজ করতে হবে। এটা অনেক জায়গায় যে রুড হিসেবে দেখতেছি আমরা। দেন ফিজিক্যাল কন্ট্যাক্ট সাচ অ্যাজ শেকিং হ্যান্ডস উইথ অপোজিট সেক্স, হয়তো আমরা ফিমেল পেশেন্ট দেখতেছি। সো সেই ক্ষেত্রে আমরা হয়তো হ্যান্ডশেক, এরা তাদের যে কালচারাল অনুযায়ী মানে না। ওকে, আমাদেরকে ওটা মেনে চলতে হবে, আমরা ওটা রেসপেক্ট করবো এবং আমরা ওটা করবো না, শেষ। দেন অ্যাটিটিউড টুয়ার্ডস ডেথ অ্যান্ড ডাইং, মানে ডাইং ভেরি, মানে বলতেছে যে তোমার কোনো পেশেন্ট যখন মনে করো যে মানে
মানে ডেথ হইতেছে, তো এক এক কালচার অনুযায়ী এক এক ধরনের হইতেছে, তাই না? কারো হয়তো দাফন করতে হচ্ছে, কারো হয়তো পুরোহিত হইতেছে, মানে এক এক কালচার অনুযায়ী এক এক। তো ওই পার্সপেক্টিভ থেকে, ওই রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমাদেরকে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে, এই সিচুয়েশনগুলো। মানে এটাই আর কি বলছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স মে এক্সপেক্ট টু রিসিভ ইনফরমেশন ডিপেন্ডিং অন কালচারাল বিলিফস। এখন বলতেছে মানে যে ডেথ নিউজ এটাই বলতেছে, ডিফারেন্ট ফ্যামিলি মেম্বার্স মে এক্সপেক্ট টু রিসিভ ইনফরমেশন ডিপেন্ডিং অন কালচারাল বিলিফস। মানে তাদের কালচারাল বিলিফস অনুযায়ী আর কি, মানে ডেথ নিউজগুলো হয়তো ওইভাবে শুনতে চাই। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ডক্টর শুড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্সেস ইন পেশেন্টস কালচারাল বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস। এগুলো আমরা আসলে সময়ের সাথে সাথে যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো করবো না, এগুলো দেখবো আমরা ওই সময়গুলো আমরা দেখতেছি, আপাতত আমরা তো জানতেছি যে হ্যাঁ এই জিনিসটা আমাদেরকে করতে হবে। তো ওই সময় আমরা দেখতে পারবো কীভাবে করতে হবে, আরও ভালোভাবে আমরা শিখতে পারবো ক্লিনিক্যাল প্র্যাকটিস যখন আমরা করতেছি। When uncertain, doctors should ask patients politely, showing awareness and sensitivity to cultural issue. মানে কোনো আনসার্টেন হইলে তো আমরা এটা তোমার পেশেন্টসকে পোলাইটলি এটা আস্ক করে ওই জিনিসটা আমরা কারেক্ট করতে পারতেছি, এই জিনিসগুলো আর কি বলতেছে। এটা হলো তোমার কি শোয়িং কালচারাল সেন্সিটিভিটি, ঠিক আছে। তো তারপর আসলে তোমার অ্যাড্রেসিং দ্য প্রবলেম। অ্যাড্রেসিং দ্য প্রবলেম মানে কি তোমার যে পেশেন্ট যে তোমার যে অসুস্থ মানে যে সিমটমসগুলো নিয়ে আসতেছে, এই প্রবলেমগুলো যেমন সঠিকভাবে ভালোভাবে আমরা অ্যাড্রেস ভালোভাবে মানে আমরা পয়েন্ট আউট করতে পারতেছি, এই জিনিসটা আর কি বলতেছে যে দ্য ডক্টরস শুড ক্লিয়ারলি কমিউনিকেট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ পেশেন্টস প্রবলেম। পেশেন্টের প্রবলেম যেন আমরা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি, প্রাইভেসি যেন মেনটেন করতে পারতেছি, স্পেশালি অন ডিসকাসিং সেন্সিটিভ ইস্যুস অর ব্যাড নিউজ। এই জিনিসগুলো আমাদের যেন আমরা প্রাইভেসি মেনটেন করতে পারতেছি। দেন পেশেন্ট শুড বি আস্কড ইফ দে উড লাইক টু অ্যানিমাল ইজ, মানে পেশেন্টকে আস্ক করতে হবে যে ধরো তুমি কথা বলতেছো, এখন পেশেন্টকে তুমি আস্ক করতে পারো যে আপনার এক্ষেত্রে তাদের মানে কথা বলার জন্য বা পাশে থাকার জন্য আদার্স কোনো তোমার মানে কাউকে লাগবে, পার্টনার লাগবে কিনা। এক্ষেত্রে নার্স হইতে পারে, নার্স হেল্পিং হইতে পারে, বা তার ফ্যামিলি মেম্বার যাই হোক হইতে পারে, সো নার্সও হইতে পারে। দ্য ডক্টর শুড চেক দ্য পেশেন্টস কারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দেয়ার কন্ডিশন। মানে কথা বলার এক পর্যায়ে আমরা পেশেন্টকে মানে বুঝতে হবে যে এখন আপনি কোন পর্যন্ত মানে কি বুঝতেছেন আপনার রোগ সম্পর্কে, এই জিনিসগুলো বলতে হবে আমাদেরকে। দেন ইনফরমেশন শুড বি গিভেন দ্য ডক্টর, এই জিনিসটা দ্য ডক্টর শুড এস্টাবলিশ হোয়াট ফার্দার ইনফরমেশন দ্য পেশেন্ট উইশেস টু রিসিভ। তো দেন পেশেন্ট যদি মনে করে যে তার যে ডিজিজ কন্ডিশন আছে সেগুলো সম্পর্কে আরও ফার্দার ইনফরমেশন জানতে চাই, তো সেই সম্পর্কে আমাদেরকে তাদেরকে মানে তাকে আমাকে আস্ক করতে হবে এই সম্পর্কে আরও কিছু জানতে চাই, আমাদেরকে সেভাবে তাকে ইনফরমেশনগুলো দিতে হবে, ডেলিভার দিতে হবে। তো পেশেন্টস আইডিয়াস কনসার্ন এক্সপেকটেশন শুড বি অ্যাকনোলেজড অ্যান্ড অ্যাড্রেসড। জানো পেশেন্টের যে আইডিয়া মানে এই জিনিসটা সে কনসার্ন আছে, এই জিনিসটা মানে তার যে দেন ইনফরমেশন শুড বি গিভেন স্মল ম্যানেজেবল অ্যান্ড অ্যামাউন্টস আনটিল, অর্থাৎ আমাদেরকে যে ইনফরমেশনটা আছে পেশেন্টকে এটা খুবই মানে ভেঙে ভেঙে একটা স্মল মানে গিভেন ভেঙে ভেঙে দিতে হবে, যাতে পেশেন্ট এই জিনিসগুলো বুঝতে পারতেছে, পেশেন্ট এই জিনিসগুলো সহজে যেন বুঝতে পারে। পেশেন্টের বুঝতে সুবিধাতে আমরা যে ইনফরমেশনগুলো আছে ভেঙে ভেঙে দিতে হবে, ম্যানেজেবল অ্যামাউন্টস, ঠিক আছে। মানে যতটুকু অ্যামাউন্টস মানে ভেঙে ভেঙে দিতে হবে, এক কথা বলতে গেলে যাতে পেশেন্ট ওই জিনিসটা বুঝতে পারতেছে, হ্যাঁ আমার এই পরিস্থিতি হয়েছে, এই ডিজিজটা হয়েছে, দেন আমার পরবর্তীতে কী করতে হইতেছে, এই জিনিসগুলো আর কি। তারপর দ্য পেশেন্টস আইডিয়া কনসার্ন এক্সপেকটেশন শুড বি অ্যাকনোলেজড অ্যান্ড অ্যাড্রেসড। দেন পেশেন্টের যে ডিজিজটা হয়েছে পেশেন্ট কী ভাবতেছে এখন, ওই জিনিসগুলো আমাদেরকে শুনতে হবে। দেন ডক্টর শুড বি চেক দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিকল দ্য ইনকারেজ কোয়েশ্চেন্স। দেন অ্যাট দ্য এন্ড মনে করো যে পেশেন্টকে আমরা ডক্টর মানে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম পেশেন্টের সাথে, এই জিনিসগুলো হইতেছে একটা সামারি আকারে পেশেন্টকে আমাদেরকে এই জিনিসগুলো বুঝাই দিতে হবে, রিকল করে দিতে হবে, আবার মানে এরকম আপনার এরকম হয়েছে একটা সামারি আকারে আমাদেরকে বলতে হবে, এবং পেশেন্টের যদি আরও কোনো কাউন্টার কোয়েশ্চেন থাকে সেই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে অ্যান্সার দিতে হবে। এবং দেন অ্যাট দ্য এন্ড এ ম্যানেজমেন্ট প্ল্যান শুড বি অ্যাগ্রিড টুগেদার ইনক্লুডিং ডিসকাশন ট্রিটমেন্ট অপশনস। মানে এক কথা ম্যানেজমেন্ট প্ল্যানটা আমাদেরকে ওইভাবে মানে অ্যাডভাইস আমরা কী দিচ্ছি তাকে, পেশেন্টের ম্যানেজমেন্ট প্ল্যানটা কীভাবে কীরকম হবে, এই জিনিসগুলো আমাদেরকে তাকে বুঝাই দিতে হবে। আসলে বোরিং পড়া, আসলে সত্য কথা বোরিং পড়া। আমি জাস্ট মনে করো যে ভিডিও এখন চ্যাপ্টার 1 এটা আছে এই জন্য আমি করতেছি, এছাড়া আসলে কোনো প্ল্যান নাই, প্ল্যান ছিল না এটা নিয়ে। যাই হোক, তারপর থেকে কি বলতেছে কনক্লুডিং দ্য ইনকাউন্টার, অর্থাৎ আমরা পেশেন্টের কনক্লুডিং অর্থাৎ অ্যাট দ্য এন্ড মানে আলাপ আলোচনা শেষে আমরা তো একটা ডিসিশনে পৌঁছাইতেছি না, ওইটাকে বলতেছে কনক্লুডিং দ্য ইনকাউন্টার। অর্থাৎ এই জিনিসটা এখান থেকে রিডিং একটা সামারাইজেশন আমরা পেশেন্টকে আমরা বুঝাই দেবো। অর্থাৎ কনক্লুশন ক্লোজ করার মানে কি, মানে হলো কনক্লুডিং দ্য ইনকাউন্টার মানে হলো তোমার কনক্লুশন শেষ করার সময় সব কিছু গুছিয়ে না, পেশেন্ট যেন পরিষ্কারভাবে বুঝে নিয়ে যে আলোচনার পরে কী হবে, এরপর কী হবে, এই জিনিসগুলো পেশেন্ট বুঝতে পারে। এই জিনিসটাই ইম্পর্টেন্ট পয়েন্ট সামারাইজ করা, আমরা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তাদেরকে বুঝাই দিব, ওই জিনিসটাই পেশেন্টের বাকি প্রশ্ন মানে পেশেন্ট
পেশেন্টের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে অবশ্যই সেটা ভালোভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। অ্যাকশন প্ল্যান এগ্রি করা, মানে এই যে ডিজিজ হয়েছে, তার কোনো একটা ডিজিজ অবশ্যই হতে পারে, তুমি যে কোনো ডিজিজ ধরে নিতে পারো, আমি ডিজিজের নাম আপাতত বলতেছি না, মানে যত হাজার হাজার ডিজিজের মধ্যে যে কোনো একটা ধরো হয়েছে, এখন ওটার অ্যাকশন প্ল্যানটা আমরা কীভাবে করবো, সে অ্যাগ্রি কি না, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বুঝাইতে হবে তাকে। দেন ফলো আপ অ্যারেঞ্জমেন্ট কনফার্ম করা, পরবর্তীতে ফলো আপের জন্য এই জিনিসগুলো কনফার্ম করতে হবে, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। এটাই হলো তোমার কনক্লুডিং দ্য ইনকাউন্টারের একদম শেষ প্রান্তে, শেষ ক্লোজ করতেছি এই জিনিসগুলো আর কি, ঠিক আছে। মানে এটাই আর কি, মানে আমাদের যে ইনকাউন্টার প্রসেস আছে, ইনকাউন্টার প্রসেসে শেষ হইতেছে, এই প্রসেস মাধ্যমে ইনকাউন্টার শেষ হইতেছে, কীভাবে শেষ হইতেছে তাদেরকে আমাদের একটা সামারাইজ দিতে হবে, একটা প্রপার প্ল্যান দিলাম আমরা, এইভাবে আপনাকে চলতে হবে, তারপরে আপনি এই যে ডিজিজ হয়েছে এটা থেকে আপনি সুস্থ হতে পারবেন, এই জিনিসগুলো আমাদেরকে বোঝাইতে হবে, এটাই আর কি, এটাই আর কি। তাও তোমরা অবশ্যই বুঝতে পারতো, এগুলো সিম্পল জিনিসই, তোমরা তাও বই চাইলে একবার মানে রিডিং দিও আর কি। তারপর দেখো অ্যাল্টারনেটিভ টু ফেস এনকাউন্টার্স, এখন আমরা অ্যাল্টারনেটিভ টু ফেস এনকাউন্টার্স ঢুকতেছি, মানে এনকাউন্টার ঠিক আছে আমরা বললাম, এর প্রথমত বললাম ফেস টু ফেস এনকাউন্টার বললাম, এখন ফেস টু ফেস এনকাউন্টার বাদেও আরও কিছু এনকাউন্টারগুলো আছে, এখানে অবশ্যই লেখা আছে, বই অবশ্যই রিডিং দেওয়া, এখানে লেখা আছে দেখো যে জেনারেল প্র্যাকটিস ইন ইউকে, অর্থাৎ ইউকেতে তোমার টেলিমেডিসিন সেবাটা ভালো চলতেছে, সো এবং ডে বাই ডে এই জিনিসটা ইন ফিউচার আর বাড়তে থাকবে, সো এটা আর কি এখানে বলতেছে। এবং ফেস টু ফেস ছাড়া কনসালটেশন কেন দরকার বুঝতে পারতেছো, হয়তো রিমোট এরিয়াতে আছে সেখানে ওইভাবে যাওয়া পসিবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ফেস টু ফেস ছাড়া বলতে ভিডিও কল বলতে এর মাধ্যমে আমরা কনসাল্টটা করতে পারতেছি, এছাড়া তো পসিবল হইতেছে না, তাই না। এখন টেলিফোন কনসালটেশন কোথায় ব্যবহার করে এটা বলছে জেনারেল প্র্যাকটিস অফ ইউকে, এবং আরও বিভিন্ন হয়তো হায়ার কান্ট্রিতে ব্যবহার করা হয়, আমাদের দেশে খুবই কম ইউজ করা হয়, অ্যাজ আই থিঙ্ক ইউজ করা হয় তুলনামূলক হয়তো কম। টেলিফোন বেসিস ফেস টু ফেস রিসার্চ কী বলে, মানে রিসার্চ বলতে টেলিফোন এবং ফেস টু ফেস, এখানে রিসার্চও আছে, মানে তারা রিসার্চ করছে, তো ফেস টু ফেসে তো ওইভাবে মানে টেলিফোনের মাধ্যমে তো ওইভাবে ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারতেছি না, তাই না। রিসার্চ অনুযায়ী টেলিফোন কনসালটেশনে ফেস টু ফেসের তুলনায় শর্টার হইতেছে, দেন তোমার কম প্রবলেম, ওইভাবে আমরা কম প্রবলেমগুলো আমরা ওইভাবে শুনতে পারতাম, এটা স্বাভাবিক, টেলিফোনের মাধ্যমে আমরা ওইভাবে কখনো শুনতে পারবো না, ডাটা গ্যাদারিংও কম হইতেছে, কাউন্সিলিং অ্যাডভাইস কম থাকে, র্যাপোর্ট বিল্ডিং দুর্বল, এবার র্যাপোর্ট আমরা বিল্ডিং করতে পারতেছি না, এবং আমরা যে তার সাথে কথা বলতেছি পেশেন্টের সাথে, আমরা যে নন ভার্বাল যে জিনিসগুলো আমরা ওইভাবে দেখতে পারতেছি না, সো প্রবলেম অবশ্যই আছে, সব কিছুতে প্রবলেম আছে, তো এটার মধ্যেও প্রবলেম আছে, তো এই জিনিসগুলো প্রবলেম। টেলিফোন কনসালটেশনের সমস্যা বলতে এটা আর কি, ভিজুয়াল কোনো ক্লুস আমরা পাইতেছি না, বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় না, ফেসিয়াল এক্সপ্রেশন, মানে এই জিনিসগুলো আমরা পাইতেছি না। নোটটা কিন্তু অর্গানাইজ খুব সুন্দর করে, মানে টাইম দিয়ে একটু সাজাইছি, যদি সময় পাও অবশ্যই পড়িও। ব্যাড নিউজ বা সেন্সিটিভ নিউজ যদি ফোনে ওইভাবে দেওয়া পসিবল না, অবশ্যই পসিবল না। দেন টেলিফোন ব্যবহার করলে এক্সট্রা, মানে আসলে টেলিফোন ব্যবহার করলে আমি ডক্টর, অ্যাজ এ ডক্টর আমার আরও এক্সট্রা কী করতে হইতেছে, ফোন কনসালটেশন করতে গেলে ডক্টর মানে অ্যাক্টিভ লিসনিং আরও বেশি করা দরকার হইতেছে, আরও অ্যাক্টিভলি শুনতে হইতেছে, বারবার চেক করতে হইতেছে। দেন তোমার আন্ডারস্ট্যান্ডের জন্য বলতে হইতেছে পেশেন্ট, মানে বারবার আন্ডারস্ট্যান্ডের জন্য পেশেন্টের কাছে বারবার শুনতে হইতেছে, এই জিনিসগুলোকে বেশি বেশি করতে হইতেছে, মানে একটু ব্যারিয়ার আছে এই জিনিসটা আর কি। দেন আসলে ইমেল অ্যান্ড ওয়েব বেসড কিছু কমিউনিকেশন আছে, এখানে লেখা দেখবা যে তোমরা, এখানে যে লেখা দেখবা এই যে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, ইমেল বা ওয়েব বেসড, মানে অর্থাৎ ইমেল বা ওয়েবের মাধ্যমে যে কমিউনিকেশন করতে হচ্ছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, অর্থাৎ ইমেল পাঠাইছো দেন হয়তো পেশেন্ট ওটা একটা রিপ্লাই দিবে, তো এটাকে বলতেছে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। ওকে, দেন ইমেল কনসালটেশনের সীমাবদ্ধতা অবশ্যই খুবই কম, কারণ তুমি একটা লেখা পাঠাচ্ছ, ইমেলের মাধ্যমে আসলে খুবই কম সীমাবদ্ধতা, কোনো কিছু করা যাইতেছে না, ভিডিও কলের মাধ্যমে যতটুকু সম্ভব, ইমেলের মাধ্যমে ততটুকু সম্ভব হইতেছে না। টেলিমেডিসিনের গুরুত্ব আর কি বলতে দুইটা ব্যবহার করতে, মানে আইটি সেক্টর টেলিকমিউনিকেশনের মাধ্যমে, এবং চ্যালেঞ্জেস আছে, তবুও মনে করি রিমোট বা রুরাল এরিয়াতে এই জিনিসটা হেল্পফুল হইতেছে। টেলিমেডিসিন ভবিষ্যৎ বাড়বে, কারণ ডিস্টেন্স ব্যারিয়ারটা আর কি করতেছে, দেন ডিজিটাল মেডিকেল ডাটা কালেকশন শেয়ার করা যায়, এই জিনিসটা ভবিষ্যতে এটা বাড়তে থাকবে এই জিনিসটা আর কি। আরেকটা হয়তো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলতে ভুলে গেছি, যে যখন তুমি পেশেন্টের কথা শুনতে থাকবা, তখন পেশেন্ট যখন বলতেছে অ্যাক্টিভ লিসেনিং তো হইতে হবে, অ্যাক্টিভলি এটা শুনতে হবে, এবং পেশেন্টের সাথে মিলাইতে হবে, হ্যাঁ 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 এরকম আমি মানে এর মানে কি, হ্যাঁ আপনার এরকম হয়েছে, আচ্ছা আমি বুঝতে পারছি, এইরকম সাইন সিমটম আমাদেরকে উচ্চারণ করতে হবে, কেন, কারণ আমি একটা ইন্ডিকেশন দিচ্ছি, হ্যাঁ আমি আপনার কথা প্রপারলি শুনতে পারতেছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, আশা করি আমি বুঝাতে পারছি। এখন দেখো প্রফেশনাল রেসপন্সিবিলিটিস, মানে এই জিনিসগুলো আসলে তোমাদের নিজেরই পড়ার মতো, এখানে আমি কয়েকটা জাস্ট প্রফেশনাল রেসপন্সিবিলিটি বলতে এখন কয়েকটা পয়েন্ট ওই মানে এই রিডিংয়েরই কয়েকটা পয়েন্ট, ক্লিনিক্যাল কাউন্টার্স হেলথ কেয়ার গভর্ন লিগাল ইথিক্যাল অ্যান্ড প্রফেশনাল ফ্রেমওয়ার্কস, মানে আমরা একটা প্রিভিলেজড হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আছি, সো আমাদেরকে এই জিনিসটা লিগালি এবং ইথিক্যালি করতে হইতেছে। ডক্টর স্যার নট অনলি ইন্ডিভিজুয়াল পেশেন্ট, ডক্টর কিন্তু পুরো সোসাইটিকে রিপ্রেজেন্ট করতেছে, এমন না জাস্ট একটা পেশেন্টের জন্য ডক্টর, এমন না, পুরো সোসাইটির জন্য কিন্তু ডক্টর কাজ করতেছে, সো আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। দেন তোমার প্রফেশনাল রেসপন্সিবিলিটিস বিগিন ফার্স্ট ডে অফ দ্য মেডিকেল স্কুল, মানে শুরু একদম আর্লিস্ট থেকে এগুলো শুরু হইতেছে।